তোমার পাশের বাড়ির মেয়েটাকে আমার একদম সহ্য হতো না। কেমন কেমন যেন আমাদের দিয়ে চেয়ে থাকে। ওরও বুঝি আমার প্রতি হিংসা হয়। হুটহাট চলে আসি আমি তোমার কাছে। আর আমি আসলে তুমি ওর সাথে মোটেও খেলেতে না, তাই বুঝি ওমন বিস্মুখ হয়ে চেয়ে থাকে। আর আমার ওর প্রতি কেন হিংসে হয় জানো? ও রোজ তোমার দেখতে পায়, রোজ তোমার সাথে খেলতে পায়, রোজ তোমার সাথে কথা বলার সৌভাগ্য হয়। কিন্তু আমার ওই সেই বছরে 2 বার, এক ঈদের ছুটি তো এক ডিসেম্বরের ছুটি। আজ নিয়তি দেখ 12 বছর তোমাকে দেখি না। তোমাকে খুঁজে পাওয়ার সর্বোচ্চ চেষ্টা আমি করেছি, তবে আজ 12 বছর ধরে আমি ব্যর্থ। আমার চোখের সামনে তুমি বিদ্যমান না হলেও আমার ডায়েরির পাতায় তুমি বিদ্যমান। তুমি জানো তোমাকে খুব দেখতে ইচ্ছে করে, তুমি কেমন হয়েছ দেখতে ইচ্ছে করে, তবে আফসোস আমি তোমাকে আজ দেখতে পেলাম না। আমার চুলের ঝুঁটিটা আর ছোট নেই যে তুমি দুষ্টুমি করে টান দিয়ে খুলে ফেলবে। আজ চুলটা আমার কোমর ছাড়িয়ে গেছে, অনেক বড় হয়ে গেছি। অনেক বছর পেরিয়েও গেছে, কারণে অকারণে তোমার সম্মুখীন হওয়ার সৌভাগ্য আমার হয়নি। এই শহরে সব হয়, তোমার আমার দেখা হয় না। ডায়েরিটা বন্ধ করে জোরে একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ থেকে চশমাটা খুলে বেডসাইড টেবিলে রেখে ঘুমানোর প্রস্তুতি নিলাম। মাথাটা খুব ব্যথা করছে। একটা গভীর ঘুম না দিল বুঝি আর শান্তি নেই। আমার ছোটবেলার বন্ধু, খেলার সাথী শুভ্রকে যখন আমার মনে হয় তখন মাথাটা একটু বেশিই যন্ত্রণা করে। আজ থেকে 12 বছর আগে আমি তাকে হারিয়ে ফেলেছি। যখন আমি ক্লাস 3-তে পড়ি তখন শুভ্র ক্লাস 6-এ পড়ত। আমার খালার বাড়ি ছিল গ্রামে। ঈদের ছুটিতে বা ডিসেম্বরের ছুটিতে আমি খালামুনির উইখানে যেতাম। সেখানেই আমার শুদ্ধর সাথে পরিচয় হয়। শুভ্র আমার খালামুনির বড় ভাসুরের ছেলে। খালামুনির বাড়িতে গেলে শুভ্র না থাকলেই আমার কান্নাকাটি শুরু। শুভ্র মা আমাকে অনেক ভালোবাসত। খালামুনির বাসায় গেলে বেশিরভাগ সময় আমি শুভ্রদের বাড়িতেই থাকতাম। কখনো কখনো রাতেও থাকার জন্য জেদ করতাম। অনেক সুন্দর সুন্দর স্মৃতি আছে আমাদের। খালি পায়ে খোলা মাঠে ছুটে বেড়ানো, নদীতে ঝাঁপ দেওয়া, সাঁতার কাটতে যাওয়া, সকাল সকাল উঠে শিশির ভেজা ধানের আইলের ভেতর দিয়ে কাকতারুয়ার মতো 2 হাত মেলে ছুটে বেড়ানো। আমার জন্য শুভ্র মানুষের গাছের বড়ই, আম, ভুট্টা আরও অনেক কিছু চুরি করে আনত। আমরা সেগুলো মজা করে খেতাম। আমি শহরের মেয়ে, গ্রামের ওমন সৌন্দর্য আর শুভ্র ওমন দুরন্তপানা আচরণ আমাকে খুব আকর্ষণ করত। দুপুরবেলা শুভ্রদের বাগানে দুপুর ফুল নামের একটা ফুল ছিল, সেগুলো শুধু ভর দুপুরে ফুটত। দুপুরে সবাই যখন ঘুম দিতে ব্যস্ত তখন আমরা দুজন চুপি চুপি ফুল কুড়িয়ে খেলতে ব্যস্ত। ফুলগুলো দিয়ে শুভ্র আমাকে সাজিয়ে দিত। আমরা বরবউ সাজতাম। শৈশবের এক সুমধুর স্মৃতিগুলো আমাকে আজও টানে, সেই দিনগুলোতে ফিরে যাওয়ার জন্য। কিন্তু আফসোস, সেই দিনগুলো সময়ের সাথে সাথে হারিয়ে গেছে। সাথে হারিয়ে গেছে মানুষটাও। ক্লাস 3-তে বার্ষিক পরীক্ষা শেষ করে আমি ছুট লাগিয়েছিলাম আমার খালার বাড়ি। উদ্দেশ্য খালামুনির আদর থেকেও বেশি শুভ্রর সাথে সময় কাটানো। প্রকৃতির মাঝে নিজেকে বিলিয়ে দেওয়ার মতো মানসিক শান্তি আর কোথাও নেই। আর এই প্রাকৃতিক শান্তি একমাত্র শুভ্র হাত ধরে আমি চিনেছি। বরাবরের মতো খালামুনির বাড়ি গিয়ে ব্যাগপত্র রেখে কিছু মুখে না দিয়েই ছুট লাগালাম শুদ্ধদের বাড়ি। বাড়িতে পা রাখতেই কেমন অদ্ভুত লাগল, চিরচেনা বাড়িটা কেমন অচেনা ঠেকল নিজের কাছে। ভ্রু কুচকে চারাদিকে খুঁজলাম, কোথাও পেলাম না শুদ্ধ বা আন্টিকে, শুদ্ধর মা। পিছু ফিরে খালামুনির বাড়ির উদ্দেশ্যে আসতেই পেছনে থেকে একজন মহিলা জিজ্ঞেস করল, কে? আমি পিছনে তাকিয়ে দেখলাম অল্প বয়সী একজন সুন্দর দেখতে মেয়ে দাঁড়িয়ে আছে। আমি ছোট ছিলাম,
এত কিছু না বুঝে কোনো উত্তর না দিয়েই নীরবে খালামুনির বাড়ি চলে আসলাম। মন মরা হয়ে খালামুনিকে জিজ্ঞেস করলাম, খালামুনি, শুভ্ররা কোথায়? খালামুনি ডাইনিং টেবিল পরিষ্কার করছিল। আমার কথায় আমার দিকে চেয়ে অসহায় মুখ করে বলল, ইস নীরু, তোকে বলতেই ভুলে গেছি, শুভ্ররা তো নেই। আমি স্বাভাবিক স্বরে বললাম, দেখলাম তো, কোথায় গেছে বল না। খালামুনি হঠাৎ কাজ ছেড়ে আমাকে কাছে টেনে নিয়ে মলিন মুখে বলল, নীরু, ওরা ওর নানু বাড়ি চলে গেছে। আমি করুণ স্বরে বললাম, কবে আসবি ওরা খালামুনি? খালামুনি ও আমার কথায় করুণ স্বরে বলল, আল্লাহ জানে নীরু, শুভ্র বাবা 3 দিন আগে শুভ্র মাকে না জানিয়ে বিয়ে করে একজন মেয়েকে নিয়ে বাসায় এসেছে। তোর আন্টি সেই রাগে কান্নাকাটি করে বাসা ছেড়ে চলে গেছে। কথাগুলো শুনে রাগে মনের দুঃখে আমি কেঁদেই দিলাম। আমার ফোপানোর আওয়াজ শুনে খালামুনি 2 হাত দিয়ে আমার মুখটা উপরে তুলে চোখের পানি মুছে দিয়ে বলল, ছি মা, কাঁদে না, দেখি আমার দিকে তাকা দেখি। আমি খালামুনির কথা শুনে ঠোঁট ফুলে জোরে জোরে কাঁদতে লাগলাম। আর হেঁচকি তুলতে তুলতে বললাম, শুভ্রর সাথে আর কখনো কি দেখা হবে না খালামুনি? আমার কথার উত্তরে খালামুনির শুধু দীর্ঘশ্বাস শুনেছিলাম সেদিন। আর সেদিনের পর থেকে হারিয়ে ফেলেছিলাম আমার সবচেয়ে প্রিয় বন্ধুকে। কথাগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে মায়ের চেঁচামেচি শুনে ঘুম ভাঙল। মায়ের চেঁচামেচিতে ঘুমটা ভেঙে গেল। ঘুমু ঘুমু চোখে বিছানা ছেড়ে উঠে বাথরুমের দিকে গেলাম। আর একটু ঘুমাতে পারলে ভালো হতো, কিন্তু মা এত চেঁচামেচি করছে কেন? বাথরুম থেকে ফ্রেশ হয়ে ডাইনিংয়ে এসে দেখলাম বাবা সোফায় বসে পেপার পড়ছে আর চা খাচ্ছে, আর মা রান্নাঘরে কাজ করছে আর চেঁচামেচি করছে। বিষয়টা বোঝার জন্য বাবার পাশে ধপ করে বসে পড়লাম। ঘুমের রেশটা আমার এখনো কাটেনি। বাবার ঘাড়ে মাথাটা এলিয়ে চোখ বুজে ঘুম ঘুম কণ্ঠে জিজ্ঞেস করলাম, কি হয়েছে বাবা? এই সকাল সকাল মায়ের মেজাজ তুঙ্গে কেন? বাবা মুচকি হেসে চায় এক চুমুক দিয়ে বলল, তোমার মায়ের মেজাজ তুঙ্গে ওঠার অজুহাতের তো অভাব নেই মা। অমনি মা রান্নাঘর থেকে রুটি বেলনি হাতে বাহিরে তেড়ে এলো। মনে হয় মা রুটি বানাতে বসেছিল। এসেই ঝাঝালো কণ্ঠে বাবাকে বলল, মেয়েটাকে একদম আমার নামে ভুল ভালো বুঝাবে না, বুঝলে? আমি এমনি এমনি তোমার সাথে ঝগড়া করি। এবার মা আমার দিকে তাকিয়ে স্বর একটু নরম করে বলল, দেখ মা নীরু, কাল তোর বড় খালারা তোর নানু বাড়ি এসেছে। কত বছর পর দেশে এলো, 15 বছর দেখি না তাদের। তোর বাবাকে বললাম, চল না যাই আজ রাতে মহাদেবপুর। না, উনি নাকি যেতে পারবে না, আমাদের একা যেতে বলল। কেন, কি এমন রাজকাজ ধ্বংস হবে শুনি? শোন শোন, তোর বাবার থেকে কি এমন কাজ যে দুদিনের জন্য আমাদের সঙ্গে যেতে পারবে না? রোজ কি জেদ করি, কতদিন পর এসেছে তারা। মায়ের কথা শুনে বাবার দিকে তাকালাম এবং একটু রাগের অভিনয় করে বাবাকে বললাম, বাবা, এইটা কোনো কথা? যাবে না কেন তুমি? খালামুনি কতদিন পর এলো বলতো, তুমি না গেলে ওরা মন খারাপ করতেই পারে। বাবা আমার কথায় বসা থেকে দাঁড়িয়ে বেসিনের সামনে গিয়ে হাত ধুতে ধুতে বলল, আমি কি তোমার মাকে একবারও বলছি যে যাব না? আমি যাব মা, তবে তোমাদের সাথে যেতে পারবো না। আজ তোমরা যাও, 4-5 দিন পর আমি যাব। দোকানে নতুন ম্যানেজার এসেছে, 1 সপ্তাহ হল। কাজকর্ম এখনো ঠিকমতো তাকে বুঝিয়ে দিতে পারিনি। কাজকর্ম ঠিকমতো বুঝিয়ে দিয়ে আমি যাব মা। তোমরা যাও। বাবার কথার ও যুক্তি আছে, তাই মায়ের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে মাকে বুঝানোর স্বার্থে বললাম, মা দেখ, বাবা তো যেতে চাইল। তুমি রাগ করো না। যাও, তাড়াতাড়ি খাবার দাও, আমাকে ক্ষুধা পেয়েছে।
এই বলে আমি রুমের দিকে যেতে লাগলাম, কিন্তু কানে ভেসে আসলো মায়ের ফিসফিস করে দাঁত পিষে বাবাকে বলা কিছু কথা। তোমাকে কেন আমি তাড়াতাড়ি যেতে বলছি বুঝো না? আরাফ এসেছে বুবুর সাথে, নীরুর জন্য নিজে থেকে বুবু আগ্রহী। বাকি কথাগুলো শোনার আগ্রহ আর আমার নেই, তাই বারান্দার চেয়ারে ধপ করে বসে পড়লাম। ছোট থেকেই শুনে এসেছে আরাফ ভাই আর আমার বিয়ের কথা। নানুর পরিবারের খুব ইচ্ছে, বিশেষ করে আমার নানির অনেক ইচ্ছে আমাকে আরাফ ভাইয়ের বউ বানানোর। হয়তো সেই কথা এবার পাকাপাকি হবে, নয়তো আলোচনা করবে সবাই। শুনেছি আরাফ ভাইয়া অনেক বড় সফটওয়্যার কোম্পানিতে চাকরি পেয়েছে দুবাইতে। আমার বড় খালারা দুবাই প্রবাসী। আরাফ ভাইয়াকে এই 22 বছরের জীবনে মোটে 2 বার দেখেছি। তবুও পিচ্ছি থাকতে ওনার ফেসই আমার এখন মনে পড়ে না। ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালাম, উদ্দেশ্য খাবার টেবিলের দিকে। ক্ষুধা পেয়েছে খুব, কিছু খেতে হবে। তবে দীর্ঘ শ্বাসটা বুক চিরে কেন বেরুলো ঠিক বুঝে উঠতে পারলাম না। আসলেই বুঝে উঠতে পারি না, বিয়ের কথা শুনলেই আমার বুক চিরে এই দীর্ঘ শ্বাস বেরোই কেন? আমার জানামতো আমার 22 বছর জীবনে প্রেম তো আমার জীবনে আসেনি। ভালোবাসার প্রথম দেখা, ভালোবাসার প্রথম পরশ তো আমি কখনো পাইনি। তবে কেন বিয়ের কথা শুনলেই বুকে ব্যথা অনুভব হয়? কেন মন আর মস্তিষ্কে যুদ্ধ চলে? তবে কি আমার অবচেতন মন কারো জন্য নিজেকে গচ্ছিত রেখেছে, নাকি কারো অপেক্ষা? সেই প্রশ্নের উত্তর আমার নিজেরই জানা নেই। নিজেকে বহুবার বহুক্ষণ প্রশ্ন করে করে আমি ক্লান্ত। আমার নানু বাড়ি মহাদেবপুর, রাজশাহী বিভাগের নওগাঁ জেলায় মহাদেবপুর অবস্থিত। আমার অনেক পছন্দের শহর এটি। আর বিশেষ করে যে শহরে নদী থাকে সে শহর আমার একটু বেশিই প্রিয়। প্রকৃতি পরায়ণ মেয়ে আমি, জীবনে সবচেয়ে পছন্দের জিনিস হল প্রকৃতি। এই প্রকৃতিতে নিজেকে বিলিয়ে দিতে আমি সবসময় প্রস্তুত। রাজশাহী থেকে মহাদেবপুর 2 ঘন্টা লাগে আসতে। বিকেলে ভাইয়া আমি আর আম্মু রওনা দিলাম। অনেক দিন পর যাচ্ছি নানুবাড়ি। জানালার পাশে বসে দুচোখ ভরে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে যাচ্ছি। আল্লাহর সৃষ্টি ঠিক কতটা সুন্দর। বাস আপন গতিতে তার গন্তব্যে চলছে। জীবনের সমস্ত পিছুটান ছেড়ে ছুটে যাচ্ছে নিজের গন্তব্যে। হঠাৎ চোখের কোনো পানি চলে এলো, জীবনের আরও একটি প্রিয় জায়গার উপর দিয়ে ছুটে চলে যাচ্ছে গাড়ি, যেখানে জীবনের কিছু মধুর স্মৃতি জমা হয়ে আছে। সেইখানে আমার শৈশবের সব খুশি আটকে আছে। সেই প্রাণপ্রিয় শহর মান্দা, ফেরিঘাট সেই সব পেরিয়ে চলে এলাম। সিটে মাথা এলিয়ে চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেললাম। মনে মনে বললাম, কোথায় তুমি শুভ্র? তোমার আমার কি কখনো দেখা হবে না? এই পথ দিয়ে যতবার আমি যাই ততবার আমার দমবন্ধ লাগে। যেই শহরটা আমার মানসিক শান্তির কারণ ছিল, সেই শহরকে আমি কখনো দমবন্ধের কারণ ভাবব, ভাবতেই অবাক লাগে। হুমম, জীবন বড়ই অদ্ভুত। মায়ের ডাকে চোখ খুলে তাকিয়ে দেখি চলে এসেছি। ভাইয়া অলরেডি ব্যাগপত্র নামিয়ে ফেলেছে। আমি মায়ের সাথে গাড়ি থেকে নামলাম। ভাইয়া তার মধ্যে ভ্যান গাড়ি নিয়ে আসলো। আমরা ভ্যানে উঠে রওনা দিলাম নানু বাড়ি। মাত্র 5 টাকা ভাড়া নানু বাড়ি। একদম নদীর ধারে আমার নানু বাড়ি। নানু বাড়ি এসে 2 ঘন্টা অলরেডি পার হয়ে গেছে। আম্মু খালামুনির আগমনে আনন্দে বাড়িতে ঈদ লেগে গেছে। অনেক দিন পর আম্মু খালামুনিকে দেখে একদম প্রথমে কেঁদে কেটে অস্থির। আমার কোনো মামা নেই। বড় খালামুনির 1 ছেলে 1 মেয়ে। আমরা 2 ভাই বোন। ছোট খালামুনির 1 মেয়ে, এবার ক্লাস 8-এ পড়ে। নানু বাড়ি এসে কেন জানি এইবার অস্বস্তি অস্বস্তি লাগছিল। রুম থেকে বের হতেই ইচ্ছে হচ্ছে না। কারণটা কি আরাফ ভাইয়া?
হতেও পারে। আমার কথার ভাবনায় ভাইয়া রুমে আসলো, এসে আমাকে ডেকে বলল, নীরু খালামুনি ডাকে, উঠানে চল, সবাই ওইখানে বসে আড্ডা দিচ্ছে। কথাটা বলে চলে যেতে গিয়ে আবার পিছনে ঘুরে আমাকে দেখে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কি হয়েছে নীরু, তোকে মন মরা লাগছে কেন? ভাইয়ার কথায় ভাইয়ার দিকে তাকিয়ে খুব স্বাভাবিকভাবে জিজ্ঞেস করলাম, ভাইয়া কোনো খবর পেয়েছ? ভাইয়া ও খুব স্বাভাবিক স্বরে জিজ্ঞেস করল, শুভ্র কথা বলছিস? আমার মাথা নিচু করা দেখে ভাইয়া কাছে এসে মাথায় হাত দিয়ে বলল, এখনো কোনো খবর পাইনি, তবে কথা দিচ্ছি এবার একটা ব্যবস্থা করব, যেভাবেই হোক তোর সাথে ওর যোগাযোগ করাবো। আমি ছলছল চোখে ভাইয়ার দিকে তাকালাম। ভাইয়া আমাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, নীরু, এটা কি শুধু বন্ধুত্ব? একটা খেলার সাথীকে খুঁজে না পাওয়ার আকুতি? নাকি ভালোবাসা? ভাইয়ার মুখে ভালোবাসা শব্দটি শুনে আমি শিউরে উঠে ছিটকে গেলাম ভাইয়ার কাছ থেকে। ভাইয়ার দিকে ভ্রু কুঁচকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইলাম। ভাইয়া মৃদু হেসে আমার হাতটা ধরে খাটে বসিয়ে বলল, নীরু, মাঝে মাঝে তোকে দেখে আমি অবাক হয়। কি কারণে শুভ্রকে তুই আজও খুঁজে বেড়াস? আরে শুভ্র তো তোকে মনে আছে কিনা সেটাও আমার মাঝে মাঝে সন্দেহ হয়। ফিল্মে ছবিতে দেখেছি তোর মতো যারা করে তারা তাদের ভালোবাসে। তুই ও কি শুভ্রকে ভালোবাসিস? আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। ভাইয়াকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। কান্না করতে করতে বললাম, জানি না ভাইয়া, এই সম্পর্কটা আসলো কি? ওর সাথে যখন আমার পরিচয় তখন তো প্রেম ভালোবাসা বলতে দুজনেই অজ্ঞাত আমরা। তাহলে এটা তো ভালোবাসা নয়। কিন্তু আমার মনে ওর জন্য এত অনুভূতি কেন? নিজেকে এই প্রশ্ন করতে করতে আমি ক্লান্ত। আমার মনে হয় আমি পাগল, নয়তো কেউ কারো জন্য এমন অদ্ভুত অনুভূতি রাখে। ভাইয়া আমার চোখ মুছে দিয়ে বলল, তোর উত্তর তুই শুভ্রর সাথে কথা হলেই তুই পাবি। আমি ব্যবস্থা করব। কিন্তু এই দিকে যে আরাফ, খালামুনি, আম্মু যেটা ভাবছে, এখানে তোর মতো কি? আমি চোখ মুছে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে ভাইয়াকে বললাম, এখানে আমি নীরব থাকতে চাই। নিজেকে ভাগ্যর হাতে সঁপে দিতে চাই। যেই মানুষটিকে হারিয়ে 12 বছর হয়ে গেল, আদৌ সেই মানুষটি আমাকে মনে রেখেছে কিনা? তার জন্য কাউকে কষ্ট দেওয়াটা বোকামি। আমি সেই বোকামি করতে চাই না। ভাইয়া আমার কাঁধে হাত রেখে আমাকে হাসতে হাসতে বলল, তাহলে চল, তোর আরাফফ ভাইয়াকে দেখবি চল। আমি ভ্রু কুঁচকে তাকালাম ভাইয়ার দিকে এবং বিরক্তি মাখা স্বরে বললাম, ভাইয়া? ভাইয়া আর আমি 5 বছরের ছোট বড়। ভাইয়া আমার বেস্ট ফ্রেন্ড। আমরা ভাই বোন কম, বন্ধু বেশি। আমাদের জীবনের কোনো সিক্রেট নেই। ভাইয়াই একমাত্র মানুষ যাকে শুভ্র বিষয়ে আমি বলতে পেরেছি। ভাইয়াও চেষ্টা করে ওকে খুঁজে বের করার। তবে আজও আমরা পরাজিত। উঠানে সবাই মিলে গল্প গুজবের আসর জমিয়ে দিয়েছে। এতদিন পর বড় খালামুনিকে পেয়ে সবাই অনেক খুশি। সবার জন্য বড় খালামুনি অনেক কিছু এনেছে। আমার জন্যে একটা লেডিস ব্যাগ, একটা সুন্দর ব্যান্ডের ঘড়ি, 2টা বোরখা, হিজাব, 3টা আরও অনেক কসমেটিক্সের প্রোডাক্ট এনেছে। এসেছি থেকে আরাফ ভাইয়ার সাথে একবারও দেখা হয়নি। মাগরিবের আজান দিয়েছে। আম্মু, খালামুনি, নানি নামাজ পড়ার জন্য বাড়ির ভিতরে চলে গেল। আমি আর আমার ছোট খালামুনির মেয়ে রাইসা বসে গল্প করছি। বড় খালামুনির মেয়ে আরিফা আপু আসেনি। দুই বোন গল্প করতে করতে রাইসা একটা মজার কথা বলাতেই আমি খিলখিল করে শব্দ করে হেসে উঠতেই ঠিক ওই মুহূর্তে দরজা দিয়ে এক সুদর্শন যুবক বাড়িতে ঢুকল। ওনাকে দেখে আমি হাসি থামিয়ে দিলাম।
ছেলেটি আমার সামনে এসে হাসি মাখা মুখে জিজ্ঞেস করল, কি খবর নিরুপমা, কেমন আছো? ওনার প্রশ্ন শোনার পর বুঝতে পারলাম যে এইটা আরাফ ভাইয়া। কারণ বাড়িতে শুধুমাত্র একমাত্র উনি আমায় নিরুপমা বলে ডাকে। ওনার কথার উত্তর না দিয়ে আমি ওনাকে বললাম, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? উনি মুস্কি হাসি দিয়ে বললেন, এই তো আলহামদুলিল্লাহ, তোমার কি খবর? পড়াশোনা কেমন চলছে? আমি স্বাভাবিক স্বরে বললাম, এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। বসেন। এই কথা বলে আমি একটা চেয়ার এগিয়ে দিলাম ভাইয়ার দিকে। ভাইয়া চটজলদি বলল, না না, তুমি বসো নিরুপমা, আমি মসজিদে যাব, নামাজের দেরি হয়ে যাচ্ছে। উঠোনের পাশে টিউবওয়েল চেপে ভাইয়া পানি নিয়ে ওযু করতে লাগলেন। নানু বাড়ির এক বাড়ি পরেই মসজিদ। ভাইয়া ওযু করতে করতে রাইসাকে উদ্দেশ্য করে বলল, রাসু দৌড় দিয়ে গিয়ে একটা টুপি নিয়ে আয় তো। রাসু ছুটে গিয়ে সেকেন্ডের মধ্যে নামাজের টুপি এনে টুপিটা ভাইয়ার হাতে দিল। ভাইয়া টুপিটা মাথায় দিতে দিতে বলল, দুই বদের হাড্ডি গল্প কিসের? তোদের নামাজ নেই? যা নামাজ পড়। বলে ভাইয়া দরজা দিয়ে মসজিদের উদ্দেশ্য বাহিরে চলে গেল। পাখির কিচিরমিচির ডাকে আজ ঘুমটা ভেঙেছে আমার। ঘুম থেকে উঠে পাশে শুয়ে থাকা রাইসাকে ডাক দিলাম, এই রাসু, উঠো না, উঠো বলছি। রাইসা চোখ না খুলে ঘুমু ঘুমু স্বরে বলল, কি হয়েছে আপু? আর একটু ঘুমাতে দাও না। আমি ওর কানের কাছে মুখ এনে বললাম, আকাশে এখনো সূর্য ওঠেনি, চল না নদীর পাড়ে যাই। নানু বাড়ি এলে রোজ ভোরে আমি নদীর পাড়ে ফসলের মাঠের ধারে খালি পায়ে হেঁটে আসি। আর সময়টা যদি শীতকাল হয় তবে তো কথাই নেই, আমার যেতেই হবে। প্রতিবার ভাইয়ার সাথে যাই, তবে এইবার ভাইয়া আরাফ ভাইয়ার সাথে ঘুমিয়ে আছে, তাই ভাইয়াকে ডাকতে যাওয়ার দ্বিধায় পড়ে আর যায়নি। তাই ভাবলাম রাইসাকেই নিয়ে যাই, কিন্তু ঘুম কাতুরে মেয়েকে টেনে তুলতে ব্যর্থ হয়ে বিছানা ছেড়ে উঠলাম। চুলগুলো খোপা করে কাটা দিয়ে আটকিয়ে গায়ে একটা শর্ট চাদর দিয়ে একা একা বেরিয়ে পড়লাম আমি প্রকৃতি বিলাস করতে। ফেব্রুয়ারির সবে মাত্র দুদিন গেল, শীত এখনো প্রকৃতিতে বিরাজ করছে, এখনো তার তল্পিতল্পা গুটিয়ে চলে যাওয়ার সময় হয়নি। খালি পায়ে হেঁটে নদীর পাড়ে এসে দাঁড়ালাম। কুয়াশা ভেজা পায়ে নদীর ওপারে দিকে চেয়ে দেখলাম, এই পারে চর থাকলেও ওই পারে বাঁধ। বাঁধের পারে অনেক অনেক কাশফুলের গাছ। শরৎকালে গাছগুলো ফুলে ফুলে ভরে যায়, তখন এই পাড় থেকে ওই পাড় দেখতে অনেক সুন্দর লাগে। নদীর ওপারে কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওই পারেতে সর্বসুখ আমার বিশ্বাস। লাইনটা ধীরে ধীরে বলতেই পেছনে থেকে পুরুষালী গলা শুনতে পেলাম, আরে তুমি এখানে? চমকে গিয়ে পিছনে তাকিয়ে দেখলাম আরাফ ভাইয়া দাঁড়িয়ে আছে। ভাইয়াকে দেখে সৌজন্য বোধ হাসি দিয়ে বললাম, এই তো প্রকৃতি বিলাস। উনি আমার পাশে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে বলল, কখন এসেছ? আমাকে ডাক দিতে। চলো নদীর পানিতে একটু হেঁটে আসি। এই বলে উনি আমার আগে আগে যেতে লাগল। আমি ওনার পিছনে চুপচাপ এগুতে লাগলাম। হঠাৎ উনি থেমে গেল। আমি মাথা নিচু করে যাচ্ছিলাম। হঠাৎ ওনার এভাবে থেমে যাওয়াতে একটুর জন্য ধাক্কা খেতে খেতে নিজেকে সামলে নিলাম এবং শব্দ করে চমকে গেলাম। আমার এভাবে চমকে যাওয়াতে উনি ভরকে গেল মনে হয়। নিজেকে সামলে নিয়ে বলল, ভয় পেয়েছ তাই না? সরি। আমি ওনার দিকে তাকিয়ে মৃদু হাসি দিয়ে বললাম, না ভাইয়া, ভয় পায়নি। চলেন।
কিন্তু উনি নড়ল না। আমি অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, ভাইয়া যাবেন না? আমার এই প্রশ্নের মাঝে উনি এক অনাকাঙ্ক্ষিত কাজ করে ফেলল। আমি বড় বড় চোখ করে ওনার দিকে তাকিয়ে রইলাম। উনি হঠাৎ করে পেছনে থেকে আমার চুলের কাঁটাটা খুলে নিয়েছে। মুহূর্তেই আমার চুলগুলো যেন তাদের স্বাধীনতার স্বাদ পেতে মাথা কাঁধ হতে পিঠ, পিঠ হতে কোমর, কোমর হতে হাঁটু পর্যন্ত নিজের আধিপত্য বিস্তার করে ফেলেছে। সামনের ছোট ছোট চুলগুলো সামনে আসাতে আমি কানের পাশে গুজে দিয়ে ওনার দিকে তাকালাম। উনি মুস্কি হাসি দিয়ে আমাকে রেখেই সামনে যেতে যেতে বলল, প্রকৃতি বিলাস করতে এসে প্রকৃতির দেওয়া সৌন্দর্যকে আটকে রেখে লাভ কি? তাদেরও ইচ্ছে হয় প্রকৃতির মাঝে নিজেকে বিলিয়ে দেওয়ার। ওনার কথায় কেন জানি আমি লজ্জা পেলাম। এমনিতেই ওনাকে দেখলে আমার লজ্জা লজ্জা লাগে। অনেক কষ্টে নিজেকে সামলে রাখার চেষ্টা করি, কিন্তু উনি তো আমাকে লজ্জা দিতে ব্যস্ত। তাকিয়ে দেখলাম উনি নদীর পানির কাছে চলে গেছে। আরাফ ভাইয়া নিঃসন্দেহে একজন সুদর্শন পুরুষ। লম্বা, গৌরবর্ণ গায়ের রং, বডি ও মাশাআল্লাহ, মনে হয় জিম করে। ব্ল্যাক কালার ট্রাউজার আর নীল কালার টি শার্ট পরেছে। উপরে অফ হোয়াইট কালার হুডি পরেছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে। ওনার দিকে তাকিয়ে মনে মনে বললাম, এই মানুষটাই কি আমার ভবিষ্যৎ হবে? ভাগ্য কি এই মানুষটির সাথে আমাকে বেঁধে দিবে? আমার কল্পনায় তো আমি শ্যাম সুন্দরকে অনুভব করি, উনি তো শ্যাম সুন্দর নয়। এই বলে এক দীর্ঘ শ্বাস ফেলে আমি নদীর পানিতে পা দিলাম। বাবা এসেছে সকালে, অনেক দিন পর বাবা আসাতে নানি একটু বেশিই খুশি মনে হয়। জামায় আদরের কমতি রাখেনি। দুপুরের পর বিছানায় শুয়ে শুয়ে মোবাইলে গল্প পড়ছিলাম। ভাইয়া দরজায় এসে আমাকে বলল, নীরু আসব? আমি কাপড় ঠিক করে উঠে বসে বললাম, আসো ভাইয়া। ভাইয়া ঝটপট রুমে ঢুকে বলল, ফটাফট রেডি হতো, ঘুরতে যাব আমরা। আমি স্বাভাবিক স্বরে বললাম, কোথায় যাব ভাইয়া? আরে চল দেখি কোথায় যাওয়া যায়। আরাফ বলছে বাহিরে বের হবে। তো চল তুই আর রাইসু ও আমাদের সাথে। আমি ভাইয়ার দিকে তাকিয়ে বললাম, তোমরা যাও না, আমাদের টানাটানি করছো কেন? ভাইয়া ভ্রু কুঁচকে তাকিয়ে জিজ্ঞেস করল, কি ব্যাপার, তুই বাহিরে বের হতে যাবি না বলছিস? শরীর ঠিক আছে? অন্যদিন এসে তো চল ভাইয়া এই দিক যাই ওই দিক যাই লেগেই থাকে, আজকে যাবি না বলছিস? আমি বিছানা ছেড়ে উঠে বিরক্তি স্বরে বললাম, আচ্ছা রাখো তোমার পেচাল, তুমি যাও, আমি রেডি হয়ে যাচ্ছি। ভাইয়া আমার সামনে এসে দাঁড়িয়ে বলল, তুই কি আরাফের জন্য যেতে দ্বিধাবোধ করছিস? আমি ব্যাগ থেকে ড্রেস বের করতে করতে সোজা সাপটা জবাব দিলাম, সেটা কি স্বাভাবিক নয়? তোমরাই তো বিয়ে বিয়ে করে মাথা খেয়ে ফেলছ। প্রতিদিন মা, নানি, খালামুনিরা কি গুজুর গুজুর ফসুর ফসুর করে তা বুঝতে তো পাই আমি, তাই না? একটা মেয়ে যদি জানে যে এই ছেলেকে দিয়ে তার বিয়ে হবে বা হতে চলছে বা হতে পারে, তবে অবশ্যই তার সে মানুষটার সামনে যেতে দ্বিধা হবে। এবার যাও, আমি রেডি হব। ভাইয়া নিঃশব্দে রুম থেকে বেরিয়ে গেল। বিকেলে সবাই মিলে মহাদেবপুর ডাকবাংলো মাঠ, নতুন ব্রিজ, নদীর তীরে ঘোরাঘুরি করে। সন্ধ্যায় কফি হাউজে গেলাম। সবাই মিলে খাবার অর্ডার দিয়ে বসে আছি খাবারের অপেক্ষায়। হঠাৎ ভাইয়াকে একজন সামনে থেকে ডাক দিল। ভাইয়ার সামনে তাকিয়ে একদম খুশি হয়ে দাঁড়াল। আমাদের উদ্দেশ্য করে বলল, তোরা একটু বস, আমি আসছি, ওরা আমার বন্ধু এখানকার, একটু কথা বলে আসি। কথা শেষ করে ভাইয়া চলে গেল।
আমি রাইসা আর আরাফ ভাইয়া বসে আছি। ভাইয়া চলে যাওয়াতে কেমন যেন অস্বস্তি অনুভব হচ্ছে। আর আরাফ ভাইয়া কেমন ডেব ডেব করে আমার দিকে তাকিয়ে আছে। বিষয়টা যেন আরো অস্বস্তিকর। আরাফ ভাইয়া রাইসাকে উদ্দেশ্য করে বলল, রাসু যা তো দুটো ডার্ক চকোলেট নিয়ে আয়। কফি হাউজের সামনে একটা শপ আছে। আর তোর পছন্দের কিছু থাকলে নিতে পারিস। এই বলে রাইসার হাতে 500 টাকার একটা নোট ধরিয়ে দিল। আমি অবাক চোখে তাকিয়ে দেখলাম ব্যাপারটা। আমার মন বলছে উনি ইচ্ছে করে এমন করেছে। রাইসাকে পাঠানোর অন্য কোনো কারণ আছে। ভাবনার রেশ কাটে ওনার ডাকে, নিরুপমা। ওনার ডাকটা শুনে বুকের মধ্যে ধক করে উঠল। কেমন নেশা ভরা ঠেকল কণ্ঠটা। ওনার ডাকের ছোট্ট জবাব দিলাম, হুমম। অমনি আমার চোখের দিকে তাকিয়ে বলল, তোমার জন্য একটা উপহার এনেছিলাম, দিতে পারি? আমি মাথা নিচু করেই উত্তর দিলাম, খালামুনি তো অনেক কিছুই এনেছে ভাইয়া, আবার আপনি কেন আনতে গেলেন? উনি আমার সামনে একটা ছোট বক্স রাখলেন এবং বললেন, মা যখন সবার জন্য গিফট কেনাকাটা করছিল, হঠাৎ আমার এটার দিকে চোখ যায়। আর এটা আমার পছন্দ হয়। বিশ্বাস কর, ঠিক তখন আমার মন মস্তিষ্ক বলছিল, এটা শুধু তোমার জন্যই তৈরি, তোমাকেই এতে মানাবে। ওনার কথায় অবাক হয়ে আমি জিজ্ঞেস করলাম, আপনি আমায় দেখেছেন আগে? উনি আমার কথায় শব্দ করে হেসে দিলেন এবং আমাকে উদ্দেশ্য করে বললেন, সিরিয়াসলি নিরুপমা, এটা কোনো জিজ্ঞেস করার কথা হলো? এই আধুনিক যুগে কাউকে দেখা কি খুব কঠিন? চাইলেই সম্ভব, বুঝলে? আমি সৌজন্য বোধ হাসি দিয়ে মাথা নিচু করলাম। উনি আবার বললেন, আমি চেয়েছিলাম তাই পেয়েছিলাম, তুমি চাওনি তাই পাওনি। কথাটা আমার কানে যেতেই আমি খানিক চমকে ওনার দিকে তাকালাম। উনি কথা ঘুরানোর চেষ্টা করে বলল, দেখ নিরুপমা, পছন্দ হয় কিনা। বক্সটা হাতে নিয়ে খুলে আমি দেখে অবাক। আমি অবাক চোখে জিজ্ঞেস করলাম, এ তো হীরার নাকফুল। উনি স্বাভাবিক স্বরে বলল, হুমম, কেমন লাগলো? আমি উনার দিকে তাকিয়ে বললাম, অনেক সুন্দর। কিন্তু ভাইয়া, এটা কি প্রয়োজন ছিল? অলরেডি এত গিফট তো পেয়েছি। কথা শেষ না হতেই ভাইয়া আর রাইসা হাজির। ওদের সাথে ওয়েটার সব খাবার নিয়ে হাজির। আমি বক্সটা ব্যাগে ঢুকিয়ে রাখলাম। আরাফ ভাইয়ার দিকে আর চোখে তাকালাম। উনি খাচ্ছে, আমি মনে মনে ভাবলাম, ভাইয়া কি আমাকে পছন্দ করে? এভাবে আলাদাভাবে এত দামি গিফট কেন ইবা দিবে? বাড়িতে ফেরার সময় ভাইয়া আবার কার যেন সাথে দেখা করতে চলে গেছে। আমি, আরাফ ভাইয়া আর রাইসা একসাথে এসেছি। এসে ফ্রেশ হয়ে সবে বের হয়ে দেখি আব্বু বসে আছে। আমাকে দেখে পাশে বসতে বলল। আমি পাশে বসলাম। বাবা আমার মাথায় হাত দিয়ে বলল, নীরু, প্রতিটি বাবা মা তার সন্তানের ভালো চাই। আমরাও তার ব্যতিক্রম নয়। মেয়ে হয়ে জন্ম নিয়েছ, কিছু কঠিন সত্যের মুখোমুখি হতেই হবে। মারে, তোমার খালামুনি আরাফের জন্য তোকে আমার কাছে চাইছে। আমিও ভেবে দেখলাম, আরাফ মাশাআল্লাহ অনেক ভালো ছেলে। পাশাপাশি ভালো একটা জব করে। শুধু সমস্যা একটাই, বিয়ের পর তোকে নিয়ে ওরা দুবাই চলে যাবে। এই কথা ভাবতেই বুকে মোচড় দিয়ে উঠছে। তবে সব ভালো তো একজনের মাঝে হবে না। কিছু ত্যাগ তো করতেই হবে, সেটা না হয় আমরাই করি। তোর মতামত কি মা? বাবার কথাগুলো শুনে যেন বুকের ভেতর হাতুড়ি পেটা শুরু হলো। এই কি যন্ত্রণা, এ কি অনুভূতি!
আপনজনদের ছেড়ে চলে যাওয়ার অনুভূতি কি এত কঠিন? সত্য এত কঠিন কেন? মেয়েদের জীবনে বিয়ে নামক সত্যি কি খুব জরুরি ছিল? ভাবনার মাঝে মা এসে আমার কাঁধে হাত রেখে পাশে বসল। নিজের অজান্তেই মায়ের বুকে মাথা রাখলাম। মা মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, মারে বল না, তুই কি চাস? তুই যা বলবি তাই হবে। মায়ের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, তোমরা যা ভালো বুঝবে, নিঃসন্দেহে আমার জন্য তাই মঙ্গলকর। বাবার মুখে আলহামদুলিল্লাহ শুনে মাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। সময় ফুরিয়ে গেছে আমার। যেতে হবে এতদিনের সবচেয়ে প্রিয় মানুষগুলো ছেড়ে। মায়া কাটিয়ে নতুন জীবন শুরু করতে হবে। ভাবতেই চোখ থেকে নোনা পানি গড়িয়ে পড়ল। এই দিকে আমাদের সবার বিয়েতে মতো আছে শুনে নানির আনন্দ ধরে না। উনি সন্ধ্যা থেকে জিদ শুরু করছেন আজ রাতেই এনগেজমেন্টটা সেরে ফেলতে। কাল সকালে বাবা চলে যাবেন। নানি নানুর কথায় শেষে সবাই রাজি হয়ে গেলেন। এই দিকে ভাইয়া এখনো আসেনি। আমার জীবনের এত বড় বড় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আমার প্রিয় বন্ধু আমার ভাইটা কোথায় গেছে ভেবে ভাইয়াকে ফোন দিলাম। রিসিভ করল না ফোন। আমাকে ছোট খালা এসে খয়েরি কালার একটা সুন্দর শাড়ি পরিয়ে দিলেন। ঈশার নামাজ শেষে সবাই বসার ঘরে একসাথে বসে আছি। অপেক্ষা ভাইয়ার। ভাইয়া আসলে আন্টি পরিয়ে দিবে আরাফ ভাইয়া আমাকে। উনি কালো কালার একটা পাগাবি পরেছেন। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর দেখাচ্ছে তাকে। হঠাৎ ভাইয়া হুড়মুড় করে রুমে ঢুকল। সবাইকে দেখে নিয়ে বাবার উদ্দেশ্য বলল, কি হয়েছে আব্বু, হঠাৎ এত তাড়াতাড়ি আসতে বললে? আব্বু বিরক্ত কণ্ঠে বলল, কাজের সময় কোথায় যাও তুমি বলতো? তোমার জন্য কতক্ষণ অপেক্ষা করতে হলো? বাবা বড় খালাকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা আপা শুরু করেন। নাহিদ তো চলে এসেছে। সবার মাঝে আনন্দের ঢল থেমেছে। সব বড়রা গল্প করছে, মিষ্টি মুখ করছে। কিছুক্ষণ আগে আমার আর আরাফ ভাইয়ার এনগেজমেন্ট হয়ে গেছে। আমি সবে রুমে এসেছি শাড়িটা খুলব বলে অমনি ভাইয়া দরজায় নক করল। নীরু আসব? আমি ছোট করে বললাম, হুম। ভাইয়া কাছে এসে বলল, আমি 2 ঘন্টা বাসায় নেই। তার মধ্যে এত কিছু কিভাবে? তুই কিছু বলিসনি? আমি মাথার ক্লিপ খুলতে খুলতে বললাম, এতে বলার কি আছে? বয়স তো আর কম হলো না। 20 এর পর মেয়েরা বুড়ি, আমার তো আবার 22 চলছে। কি আর বলবো? কঠিন সত্যের মুখোমুখি তো হতেই হবে। তুমি ছেলেটা কোথায় বলতো? ভাইয়া নত মুখে আমার সামনে এসে একটা চিরকুট আমার হাতে ধরিয়ে দিয়ে নরম স্বরে বলল, এখানে শুভ্র নাম্বার আছে নীরু, এটার জন্যই গিয়েছিলাম। ভাইয়ার কথায় চোখ বড় বড় করে ভাইয়ার দিকে তাকালাম। এমন অদ্ভুত অনুভূতি হচ্ছে কেন? অন্য সময় হলে তো আনন্দে চিৎকার দিতে ইচ্ছে করত। হঠাৎ মনের পরিবর্তন কেন? মনটা কেন খুশি হতে পারছে না? আমার মন আর মস্তিষ্ক কি আবার বিরোধিতা করে বসবে? প্রায় 1 ঘন্টা পেরিয়ে গেল, আমি শুভ্র নাম্বার ফোনে তুলে বসে আছি। তবুও ডায়াল করতে পারছি না। প্রচণ্ড টেনশন, উত্তেজনা এবং অস্থিরতা কাজ করছে মনের ভেতর। মনের মধ্যে কথায় পাহাড় জমেছে। তারা এক এক সময় এক এক মন্তব্য করছে। সে কি আমাকে চিনতে পারবে? কি বলে শুরু করব কথা বলা? যদি চিনতে না পারে? উফ, অসহ্য, এত চিন্তায় মাথা ব্যথা করছে। 2 হাতে মাথা চেপে ধরে দীর্ঘ এক নিঃশ্বাস ফেললাম, মনে মনে বললাম, না এখন ফোন দিব না, এখানে এত লোকজন আছে। এর মধ্যে শান্তিমতো কথা বলা যাবে না। রাইসা সবসময় পাশে থাকে।
কেউ যদি টের পায় বিষয়টা, তাহলে বিষয়টা খারাপ হবে। থাক, একদম বাড়ি গিয়েই ফোন করব। এতদিন অপেক্ষা করছি, আর তো মাত্র 2 দিন। এই বলে ফোনটা টেবিলে রেখে বাহিরে গেলাম। আজ বাবা চলে যাচ্ছে, কাল বড় খালামুনিরা চলে যাবে, তাদের গ্রামের বাড়ি সাপাহারে। আর পরশু আমরা আর ছোট খালামুনিরা একসাথে চলে যাব। কাল থেকে আরাফ ভাইয়ার সাথে আমার আর কোনো কথা হয়নি। 2-1 বার চোখাচোখি হয়েছে মাত্র। উনাকে দেখে আমার এখন আরো বেশি লজ্জা পায়, কেমন অস্বস্তি হয়। তাই নিজে থেকেই উনার থেকে এড়িয়ে চলছি। বুঝতে পারছি না বিষয়টা ভুল হচ্ছে না ঠিক। দুপুরের পর আমরা সব মেয়েরা আমার নানির বড় যাকে দেখতে গেলাম। উনি নাকি শশাশাই, খুবই অসুস্থ। উনাকে দেখে বাড়ি আসতে আসতে মাগরিবের আজান দিয়ে দিল। সবাই যে যার মতো নামাজ পড়ার জন্য চলে গেল। আমি রুমে গিয়ে বিছানায় গা এলিয়ে ফোন হাতে নিলাম। তখনই দেখলাম আননোন নাম্বার থেকে ফোন এসেছে। আমি ভ্রু কুঁচকে ফোনটা রিসিভ করলাম। ও পাশে থেকে পুরুষালী কণ্ঠে একজন আমার সালামের উত্তর দিল। আমি কণ্ঠটা চিনতে না পেরে বললাম, কে বলছেন? উনি আবদারের ভঙ্গিতে বলল, নদীর পাড়ে একবার আসবে, নিরুপমা। উনার নিরুপমা ডাক শুনে বুকটা ধক করে উঠল। নিজেকে স্বাভাবিক করে বললাম, রাইসাকে নিয়ে যাই। আমার উত্তরে উনি একটু হাসলেন, গলাটা নরম করে বললেন, ভয় হচ্ছে আমাকে? তোমাকে আগলে রাখার দায়িত্ব তো আমারই হবে। তবুও ভয় পাচ্ছ? যদি ভয় পাও তবে থাক, এসো না। কথাটা শেষ করে উনি একটা দীর্ঘশ্বাস ফেললেন। উনার দীর্ঘশ্বাসটা শুনে আমার একটু খারাপ লাগল, তাই নিচু স্বরে বললাম, আসলে বলছিলাম যে সন্ধ্যা হতে চলছে। একা গেলে কেউ যদি কিছু মনে করে? উনি স্বাভাবিক স্বরে বললেন, আমি নীরবের থেকে পারমিশন নিয়েই তোমাকে ডেকেছি। নীরব আমাদের আশেপাশেই থাকবে। উনার কথা শুনে আমি নিচু স্বরে উনাকে বললাম, আমি আসছি। এসেছি, 20 মিনিট পেরিয়ে গেছে। আকাশের লাল রং মিলিয়ে যাচ্ছে। সূর্য তার চলে যাওয়া পুরোপুরি জানান দিচ্ছে। নদীর পানি ক্রমশ নিজের রং হারিয়ে নতুন রঙে সেজে উঠেছে। তবে আমাদের মাঝে কেউ কিছুই বলছি না, শুধু প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছি। আমি লজ্জায় কিছু বলতে পারছি না। আর উনি ডেকে এনে কিছু বলছে না কেন, তাও বুঝতে পারছি না। আমার ভাবনায় হঠাৎ উনি বললেন, আমাদের মাঝে একটা বিষয়ে খুব মিল, তুমি জানো? আমি ওনার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে মাথা নাড়িয়ে বুঝালাম জানি না। উনি মুস্কি হেসে প্যান্টের পকেটে 2 হাত ঢুকিয়ে আকাশের দিকে তাকিয়ে বলল, আমরা দুইজনই প্রকৃতি প্রেমী। উনার কথায় উনার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, দুবাইয়ের প্রাকৃতিক সৌন্দর্য কি আমাদের দেশের মতোই মনমুগ্ধকর? উনি এবার আমার চোখের দিকে তাকিয়ে বললেন, আমার কাছে হয়তো বা, তবে তোমার কাছে নয়। আমি ওই দেশে বড় হয়েছি, ওই দেশে মানুষ হয়েছি, তাই ওই দেশের প্রাকৃতিক সৌন্দর্যটাও আমি উপভোগ করতে পারি। তবে তোমার কষ্ট হবে। বাংলাদেশের মতো নির্মল প্রাকৃতিক সৌন্দর্যে বড় হওয়া ফুল দুবাইয়ের বালুচরে যেন নেতিয়ে না পড়ে। বড্ড চিন্তা হয় আমার। উনার কথা শুনে আমি উনার থেকে চোখ সরিয়ে রাখলাম। উনি আমার দিকে চেয়ে থেকে আবার বলল, মন থেকে আমাকে মানতে পেরেছ তো নিরুপমা? তোমার চোখগুলোতে আমার জন্য কোনো অনুভূতি কেন দেখতে পাই না? শুধু লজ্জা আর অস্বস্তি ছাড়া? উনার কথায় আমি অনেকটা বিপদে পড়ে গেলাম। কি জবাব দিব আমি এই প্রশ্নগুলোর? উত্তরই বাকি এই প্রশ্নগুলোর। তবু তো উত্তর আমাকে দিতে হবে, নয়তো উনি যদি রাগ করে।
বহু কষ্টে নিজেকে সামলে নিয়ে মাথা নিচু করে উনাকে বললাম, এত কঠিন প্রশ্নের উত্তর আমার জানা নেই। আমার এমন উদ্ভট উত্তর শুনে উনি সশব্দে হেসে উঠলেন। উনার হাসি দেখে আমি লজ্জা পেলাম। চোখ নামিয়ে নিলাম। আবার চোখ তুলে দেখলাম উনি এখনো হাসছেন। এবার আমার একটু রাগ হল। উত্তর না দিল মন খারাপ হতো ভেবে উত্তর দিলাম, এখানে এত হাসির কি হলো? এই ভেবে গাল ফুলিয়ে নদীর দিকে তাকালাম। উনি এবার আমার দিকে তাকিয়ে হাসি থামিয়ে হঠাৎ বলল, মাশাআল্লাহ। ওনার কথায় ওনার দিকে ভ্রু কুঁচকে তাকালাম। উনি আমার দিকে তাকিয়ে ঘোর লাগা গলায় বলল, রাগলে তো তোমায় অনেক সুন্দর লাগে নিরুপমা। মাঝে মাঝে রেগে যাও না কেন? আমি এইবার সত্যিই রেগে একটু বিরক্ত হলাম। তাই বললাম, চলেন বাড়ি যাব। অনেকক্ষণ তো হল। উনি আমার সামনে এসে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে বলল, কাল চলে যাচ্ছি সাপাহার। জানি না আবার কবে দেখা হবে। তোমাকে কি আমার নিসঙ্গতায় পাশে পেতে পারি? তোমাকে কি আমি কারণে অকারণে ফোন দিতে পারি? ওনার কথায় আবার আমি লজ্জা পেলাম, মাথা নিচু করে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইলাম। উনি একটু অভিমানের স্বরে বললেন, তুমি না চাইলে থাক। তোমাকে বিরক্ত করব না। চল। এই বলে উনি সামনে এগুতে লাগলেন। আমি মাথা নিচু করে খুব ধীরে বললাম, আমি বিরক্ত হব না। আপনি চাইলে ফোন দিতে পারেন। আমার উত্তরে উনি ধমকে গেলেন, পিছনে ঘুরে আমার সামনে এসে দাঁড়িয়ে আবদারের সুরে বললেন, একটা আবদার রাখবে? আমি ওনার দিকে মাথা তুলে তাকালাম। উনি আবদারের ভঙ্গিতে বলল, প্লিজ প্লিজ তোমার হাতটা একটু ধরতে দিবে? ওনার কথায় আমি ঠিক কি রিয়েক্ট করব ভুলে গেলাম। এত ভালো মানুষ হওয়ার কি খুব প্রয়োজন ছিল? এই যুগে যেখানে জড়িয়ে ধরতে মানুষ দুইবার ভাবে না, সেখানে উনি হাত ধরার জন্য অনুমতি চাইছে। আমার ভাবনার মাঝে উনি হাতটা বাড়িয়ে দিলেন। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে আমার হাতটা উনার হাতে রাখলাম। সঙ্গে সঙ্গে আমার বুকের ভেতর কারেন্টের শক খাওয়ার মতো ঝটকা লাগল। আমি শব্দ করে চমকে উঠলাম। উনি আমার দিকে লক্ষ্য করে বললেন, প্রথম স্পর্শ? আমি উনার কথার উত্তরে দু চোখ বন্ধ করলাম। আমার নিজের অজান্তেই আমার চোখ বেয়ে দুফোঁটা নোনা পানি গড়িয়ে পড়ল। উনি আমাকে হাত ধরে নিয়ে যেতে যেতে বললেন, আমি বোধহয় খুব ভাগ্যবান তোমার মতো পবিত্র মানুষ পেয়ে। আমি ওনার কথা শুনে একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বললাম, এতটাও সম্মান আমাকে দেবেন না? আমি মানুষ। মানুষ কখনো পবিত্র হয় না। আমিও এতটা ভালো না। আমার মাঝেও কমতি রয়েছে। আমিও ভুল করি। সকালে আজ দেরি করে ঘুম ভেঙেছে আমার। উঠে দেখি 8টা বেজে গেছে। রাইসা ও আমার আগে উঠে গেছে। তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে বাহিরে গেলাম। রান্নাঘরে ছোট খালামুনি আর আম্মু রান্না করছে। বড় খালামুনিরা আজ বিকেলে চলে যাবে। নানু উঠানের পাশে চেয়ারে বসে আছে। রাইসা আর ভাইয়া উঠানের পিয়ারা গাছের নিচে কিছু করছে। বিষয়টা বুঝতে টুথব্রাশ মুখে দিয়ে ভাইয়াদের কাছে যাওয়ার জন্য যে 2 পা এগিয়েছি, অমনি উপর থেকে আমার কাঁধে ধপ করে একটা পেয়ারা পড়ল। এভাবে আচমকা আমার উপর কিছু পড়াতে ভয় ব্যথায় আমি জোরে চিৎকার করে উঠলাম। আমার চিৎকারে নানু, আম্মু, খালামুনি আমার কাছে দৌড়ে এলেন। কিন্তু আমার চোখের সামনে থাকা আমার প্রাণপ্রিয় গুণধর ভাই অট্ট হাসিতে ফেটে পড়ল। তার সাথে সাথে রাইসা ও হাসতে লাগল। রাগে ব্যথায় আমি ঠোঁট উল্টে কেঁদে দিলাম। চিৎকারের সময় মুখের টুথব্রাশ নিচে পড়ে গেছে। হঠাৎ উপর থেকে চেঁচানোর আওয়াজ পেলাম, ঈশ্বর সরি সরি, নিরুপমা, সো সরি।
বিলিভ মি, আমি তোমাকে দেখিনি। উপরে তাকিয়ে আরাফ ভাইয়াকে দেখতে পেয়ে এবার আমি ভ্যা ভ্যা করে কেঁদে দিলাম। খুব জোরে লেগেছে আমার। কাঁধটা মনে হয় ছিঁড়ে গেল। আমার কান্না দেখে ভাইয়া, রাইসা চুপ হয়ে গেল। সবাই ছুটে এল আমার কাছে। এর মধ্যে আরাফ ভাইয়া ধপ করে গাছ থেকে নেমে পড়ল। সবাই মিলে আমাকে নিয়ে ভেতরে গেল। আর চোখে দেখলাম আরাফ ভাইয়া মন খারাপ করে দূরে দাঁড়িয়ে আছে। ওনার চোখে মুখে আমাকে আঘাত করার তীব্র অনুশোচনা ফুটে উঠেছে। দুপুরের খাওয়া দাওয়া করে আমরা সব মেয়েরা এক রুমে আরাম করছিলাম। বড় খালামুনি আমাকে কাছে টেনে নিয়ে দুহাতে ঝাপটে ধরলেন। গালে চুমু দিয়ে বললেন, আম্মুরে, তোমাকে ছোট থেকে রাবেয়ার কাছে চেয়ে রেখেছি। ছোট থেকে এই মুখটার প্রতি খুব টান। তোমার মুখ দেখলে রাবেয়ার কথা মনে হয়। বিদেশের মাটিতে একা একা নিজেকে বড় নিঃসঙ্গ লাগে। জীবনের তাগিদে ওইখানে পড়ে থাকি, নয়তো কখনো ওইখানে থাকতাম না। আপনজনদের ছেড়ে থাকার মতো কষ্ট আর কোনো কিছুতেই নেই। তাই হয়তো স্বার্থ পরের মতো তোমাকে চেয়ে নিয়ে তোমাকেও আপনজন ছাড়া করতে চাইছি। এই মায়ের উপর কোনো অভিযোগ বা অভিমান নেই তো? আমি চুপচাপ খালামুনির বুকে মাথা রাখলাম। অভিমান অভিযোগ সব রয়েছে আমার। আমি এই দেশ ছেড়ে যেতে চাই না। আপন মানুষগুলো ছেড়ে থাকার কথা মনে হতেই আমার দম বন্ধ লাগছে। চলে যাওয়ার সময় না ফিট হয়ে যাই, এসব ভেবে চোখ ঝাপসা হয়ে এলো আমার। কিন্তু আমার ভাবনার মাঝে দেখলাম খালামুনি ফুপিয়ে কাঁদছে। আমার মাথায় হাত বুলিয়ে কান্না ভেজা কণ্ঠে বলল, আম্মু রে, 6 মাস পর তোমার খালু আসবে। তোমার খালু 2 মাস থাকবে। এর মধ্যে আমরা রাজশাহী যাব। তুমি নিজের খেয়াল রেখ কেমন? যদি কোনো অভিযোগ অভিমান হয় এই মায়ের প্রতি, তবে নির্দ্বিধায় বলবে, ঠিক আছে? আমি বুকে মাথা দিয়ে হ্যাঁ সম্মতিতে মাথা নাড়লাম। খালামুনি আমার মুখটা তুলে আমার চোখ মুছে দিয়ে কপালে চুমু দিয়ে আম্মুর উদ্দেশ্যে বললেন, রাবেয়া, চল জিনিসপত্রগুলো গুছিয়ে নিই, যাওয়ার সময় হয়ে এসেছে। এই বলে আমাকে ছেড়ে আম্মুর সাথে চলে গেলেন। আমি চোখ মুছে জানালার বাহিরে চেয়ে রইলাম। হঠাৎ রাইসা এসে বলল, আপু, আরাফ ভাইয়া তোমাকে ডাকছে। আমি জানালার দিকে তাকিয়েই বললাম, গিয়ে বল আপুর ভালো লাগছে না, পরে আসবে। রাইসার কোনো উত্তর অথবা প্রশ্ন আর শুনতে পেলাম না। তবে অনুভব করলাম পিছনে সে দাঁড়িয়ে আছে। আসলেই আমার মনটা এখন খুব খারাপ। কথা বলতে ইচ্ছে করছে না, একা থাকতে ইচ্ছে করছে। আমি জানালার বাইরে তাকিয়েই বললাম, আমাকে একটু একা থাকতে দিবি রাসু? আমার প্রশ্নের কোনো উত্তরও পেলাম না। আবার আমার মনে হলো সে বাহিরে যায় নি। তাই রাগ করে ঝাঝালো স্বরে, তুই কি বাহিরে যাবি? এইটুকু বলে পিছনে তাকাতেই আমি চমকে গেলাম। তাকিয়ে দেখি আরাফ ভাইয়া সামনে দাঁড়িয়ে আছে। উনাকে দেখে আমি মাথা নিচু করে দাঁড়িয়ে পড়লাম। উনি প্যান্টের পকেটে 2 হাত গুজে দাঁড়িয়ে একটু গম্ভীর স্বরে বলল, চলে যাচ্ছি নিরুপমা, নিজের খেয়াল রেখ। এই বলে আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে উনি চলে যেতে লাগলেন। দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে স্বরটা একটু নরম করে বললেন, সরি, জানতে অজান্তে তোমাকে আঘাত করার দুঃসাহস আমার কখনোই ছিল না। সরি। হঠাৎ নরম স্বরটা একটু কঠিন করে আমার দিকে তাকিয়ে বলল, তোমার অনুভূতিগুলো আমার প্রতি ভীষণ নড়বড়ে। বিশ্বাস কর, এত নড়বড়ে অনুভূতি নিয়ে আমাকে জীবনসঙ্গী বানাতে চাইবে তুমি, এমন বোকা তোমাকে আমি কখনো ভাবিনি। তোমার অনুভূতির নড়বড়ে দেওয়াল যদি কখনো ভেঙে যায় জানিয়ে দিও, ভাঙ্গা দেওয়াল নিয়ে আমার সামনে এসো না প্লিজ। এইটুকু বলে হনহন করে চলে গেলেন উনি।
আমি ধপ করে বিছানায় বসে পড়লাম। কি হচ্ছে কি আমার সাথে? আরাফ ভাইয়ার মতো এত ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষকে আমি কেন মেনে নিতে পারছি না? দায়িত্বের বাহিরে কোনো অনুভূতি কেন আসছে না আমার মনে? নিজেকে কি জোর দিয়ে পরিবেশের সাথে মানিয়ে নিতে চাইছি? নিজের প্রতি এক আকাশ পরিমাণ অভিযোগ নিয়ে বাহিরে বেরিয়ে এলাম। নানু বাড়ি থেকে কালকে বাড়ি এসেছি। এসে থেকে আমার মাথা প্রচণ্ড ব্যথা শুরু হয়েছে। রাতে মাথা ব্যথার ঔষধের সাথে ঘুমের ঔষধ খেয়েছিলাম, তাই একটু বেলা করে ঘুম থেকে উঠেছি। হাত মুখ ধুয়ে নাস্তা করে রেডি হচ্ছি। আজ একটু ভার্সিটিতে যাব। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগে অনার্স করছি। বোরখা পরে, হিজাব মাথায় বেঁধে, কাঁধে ব্যাগ নিয়ে, হাতে ঘড়ি পরতে পরতে বেরিয়ে পড়লাম। বাসা থেকে বের হয়ে রিকশা নিয়ে চললাম নিজের গন্তব্যে। ক্যাম্পাসের পলাশ ফুল গাছের নিচে বসে আছি আমি আর রাইয়া। রাইয়া আমার খুব ভালো বন্ধু। তাকে এতদিনে আমার সাথে ঘটে যাওয়া কাহিনী শুনালাম। আমার কথা শুনে সে অবাক হওয়ার স্বরে বলল, এত তাড়াতাড়ি সব হয়ে গেল নীরু? একটু বললিও না? আমি বিরক্তকর চেহারা নিয়ে বললাম, এত শখ হজম করে তোর সামনে আসতে পেরেছি। এই কি অনেক না? এবার রাইয়া উৎসাহিত স্বরে বলল, দেখা দেখা তোর হবুটার ছবি দেখা। আমি মাঠের দিকে তাকিয়ে বললাম, নেই কো। আমার কথায় রাইয়া মনে হয় আকাশ থেকে পড়ল। আর ঝাঝালো স্বরে বলল, সিরিয়াসলি নীরু? একটা ছবিও নেই? আমি কপাল কুঁচকে বললাম, না। রাইয়া মনে হয় এবার হার্ট ফেইল করবে এমন ভাব নিয়ে বলল, এনগেজমেন্টের কোনো ছবি? আমি এবার ওর অবস্থা দেখে মুচকি হেসে বললাম, না, তাও নেই। ওইগুলো ভাইয়ার ফোনে আছে। আমার কথাগুলো শুনে রাইয়া আফসোসের স্বরে বলল, ইস রে, তোর হবুটারে একটু দেখতে পাইলাম না। শাকচুন্নি তুই ইচ্ছে করে আনসনি? যদি আমি নজর দিই তাই না? ফাজিল মাইয়া। ওর কথায় আমি এবার বিরক্ত হয়ে বললাম, থামো বি তুই। ক্লাস রেখে এখানে বসে আছি কেন জানিস? তোর এই পকপকান বন্ধ করে শোন। ও এবার সিরিয়াস ভঙ্গিতে বসে বলল, বল। আমি নিচু স্বরে বললাম, আমি না শুভ্র ফোন নাম্বার পেয়েছি। ওকে কল করব বুঝলি? ও আরেক দফা অবাক হয়ে বলল, কি বলিস, কবে পেয়েছিস? আমি ব্যাগ থেকে ফোন বের করতে করতে বললাম, ও পরে শুনবি? এখন ফোন করি চল। এই বলে ব্যাগ থেকে ফোন বের করে। শুভ্র নাম্বারে কাপা কাপা হাতে কল করলাম। কানে ফোনটা দিয়ে রাইয়ার দিকে চেয়ে আছি। রাইয়া কৌতূহলী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। ফোনে এবার রিং হচ্ছে। ফোনে যতবার রিং হচ্ছে ততবার আমার অন্তরাত্মা কেঁপে উঠছে। এই সুন্দর আবহাওয়াতেও কপালে, নাকে বিন্দু বিন্দু ঘাম জড়ো হয়েছে। আমি নিজেকে যত স্বাভাবিক রাখতে চাইছি তার থেকে বেশি নার্ভাস ফিল হচ্ছে। হঠাৎ ফোনটা রিসিভ হল, ওপার থেকে ভেসে এল এক ভরাট গলার পুরুষালী কণ্ঠস্বর। আসসালামু আলাইকুম। আমার বুকটা ধক করে উঠল সেই কণ্ঠ শুনে। আমি তবুও নিজেকে সামলে সালামের উত্তর দিলাম। সে এবার আমাকে বলল, কে বলছেন? আমি কাপা কাপা স্বরে বললাম, আপনি কি শুভ্র? সে একদম স্বাভাবিক স্বরে বলল, জি। আপনি কে বলছেন? তার মুখে জি শুনে আমি খুশিতে আত্মহারা হয়ে গেলাম। শেষমেশ পেলাম খুঁজে আমার খেলার সাথীকে, প্রাণপ্রিয় বন্ধুকে, যাকে ভেবে ভেবে আজ আমি ক্লান্ত, যার স্মৃতিগুলো আমার ভাবনায় সতেজ, যে আমার ডায়েরির পাতায় বিদ্যমান, যাকে আজ 12 বছর ধরে খুঁজে বেরিয়েছি।
আজ সে আমার সাথে কথা বলছে। আমি এবার শান্ত স্বরে বললাম, আমি তোমার হারিয়ে যাওয়া সেই বন্ধু, যাকে তুমি খুব ছোটবেলা হারিয়ে ফেলেছিলে। আমার কথা শুনে সে বলল, নামটা কি বলা যাবে? অনেক বন্ধুই তো সময়ের সাথে সাথে হারিয়ে গেছে। শুভ্র মুখে এই কথাটা শুনে আমি খুব কষ্ট পেলাম। আমার মুখটা মলিন হয়ে গেল। অভিমানের স্বরে বললাম, থাক, তুমি আমাকে ভুলে গেছ, চেনার আর দরকার নেই। আমার কথায় সে বিচলিত হয়ে আবদারের স্বরে বলল, আরে নামটা তো বল, নাম বললে অবশ্যই চিনতে পারব, প্লিজ নামটা বল। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, নিরুপমা। আমার কথা শুনে সে কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, ওহ মাই গড, নিরু, সত্যি, সত্যি এটা তুমি? আমি কপট রাগ দেখানোর মতো বললাম, কেন তোমার বিশ্বাস হচ্ছে না? এবার সে হাসি হাসি মুখে বলল, সত্যি নিরু, আমার বিশ্বাস হচ্ছে না। তুমি তুমি আমাকে ফোন দিয়েছ? এইদিকে কানে ফোন নিয়ে আমি কথা বলছি, আর রাইয়া সেই কখন থেকে গুতোগুতি করছে এবং দাঁত চিপে নিচু স্বরে বলছে, লাউড দে হারামজাদা। আমি ওর দিকে চোখ বড় বড় করে রাগ দেখিয়ে শুভ্রকে নরম সুরে বললাম, কেন বিশ্বাস হচ্ছে না বলতো? তুমি আমার বন্ধু, তোমার সাথে কাটানো মুহূর্তগুলো জীবনের সেরা মুহূর্তগুলো মধ্যে সেরা। তাহলে কেন তোমার মনে রাখব না? নাকি তুমি আমাকে এতটা গুরুত্বপূর্ণ ভাবনি, যতটা গুরুত্ব আমি তোমাকে দিয়েছি? আমার কথায় শুভ্র বলল, আসলে কি বলতো, তুমি ছিলে শহরের মেয়ে, আমি ছিলাম গ্রামের ছেলে, খ্যাত। তোমাদের শহরে এত এত স্মার্ট ছেলেদের মাঝে আমাদের মতো গ্রামের ছেলেকে কেউ মনে রাখবে? এইটা বলতে পারো আমার সৌভাগ্য। আমি মুস্কি হাসি দিয়ে জিজ্ঞেস করলাম, আমার ফোন করাতে তুমি খুশি হওনি? আমার কথা শুনে শুভ্র জোরে একটা শ্বাস ছেড়ে বলল, শুধু খুশি হয়নি, ধন্য হয়েছি আমি ম্যাডাম, ধন্য হয়েছি। ভার্সিটি থেকে বাড়ি ফিরে গোসল করে খেয়ে গা এলিয়ে দিয়েছি বিছানায়। শুভ্রর সাথে অনেক অনেক কথা হয়েছে আজ। রাইয়া কিছুক্ষণ গুতোগুতি করে রাগে উঠে চলে গেছে। শুভ্র এখন ঢাকা থাকে। ঢাকা একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। শুভ্র মা ওর নানু বাড়ি থাকে। ওর সাথে কথা বলে কেন জানি মানসিক শান্তি লাগছে। নিজের আবেগ অনুভূতিগুলো তাকে বুঝিয়ে দিয়ে নিজেকে হালকা মনে হচ্ছে। তবে এখনো আমার মন বলেনি শুভ্র প্রতি অনুভূতিগুলো ভালোবাসার। তবে আমার মনে ওর জন্য কোথাও একটা সুপ্ত অনুভূতি আছে। সকালে ও যখন বলল, নিরু, জীবনে কেউ আছে নাকি, প্রেম টেম কর, আমি খুব স্বাভাবিকভাবে উত্তর দিয়েছিলাম, না না, ওইসব কিছু নেই। তবে আমার বিয়ে পরিবার ঠিক করে রেখেছে। আমার কথায় শুভ্র মুস্কি হাসি দিয়ে বলল, তো তাকে ভালোবাসো না? হঠাৎ এই প্রশ্নে আমার মন খারাপ হয়ে গেল। একটু অভিমানের ভঙ্গিতে বললাম, জানি না। তারপর একটু থেমে আবার বললাম, আর তুমি, তুমি কাউকে ভালোবাসো না? খুব স্বাভাবিকভাবে সে আমাকে বলল, হুমম, একজনকে ভালোবাসতাম, তবে ব্রেকআপ হয়ে গেছে। কথাটা শুনে মনটা খারাপ হয়ে গেল। তাই ছোট করে জবাব দিলাম, ওহহ, আজ ৩-৪ দিন যাবৎ শুভ্রর সাথে রোজ কথা হয় আমার। যখন খুশি তখন কথা বলি আমরা। ওর সাথে কথা বলার পর থেকে মনটা সবসময় কেমন ফুরফুরে হয়ে থাকে। বারবার শুধু কথা বলতে মন চায়। কতদিনের গুছিয়ে রাখা কত কথা বাকি এখনো। এত তাড়াতাড়ি কি শেষ হয়?
পুরনো বন্ধুকে খুঁজে পাওয়ার আনন্দে ব্যস্ততায় আমার অবচেতন মন আরাফ ভাইয়ার কথা টোটালি ভুলে গেছে। কেমন যেন স্বার্থপরের মতো আমিও বদলে গেলাম। আজ সকাল থেকে শুভ্রকে ফোন দিচ্ছি, ফোন ধরে না। সকাল থেকে সন্ধ্যা, এখন রাত 10টা বাজে, ওই একই কাহিনী। ফোন ধরে না। কি সমস্যা সেটা বললেও তো হয়। বিজি আছি এই মেসেজটুকু করলেও তো পারে। রাগে ঘটাঘট একটা মেসেজ করলাম আমি। কোথি টমি, প্রবলেম কি? PHN রিসিভ করো না কেন? আই থিঙ্ক এমি TMY ডিস্টার্ব করছে। সরি, আর কখনো PHN দিব না। এইটুকু বলে ফোন সাইলেন্ট করে বিছানায় শুয়ে পড়লাম। সকালবেলা উঠে দেখি 10টা বাজে। অনেক বেলা করে আজ ঘুমিয়েছি। ঘুমের ঔষধ খাওয়ার বাজে স্বভাব আছে আমার। রাতে ওই একটা খেয়ে শুয়ে পড়েছিলাম। এক ঘুমে সকাল 10টা। মা, ভাইয়া, বাবা সবাই অজ্ঞাত আমার এই বাজে স্বভাবের ব্যাপারে। জানলে আমার নির্ঘাত পা দুটো ভেঙে দিবে। ঘুম থেকে উঠেই ফোন দেখে আমার চোখ চড়ক-গাছ। 40 মিস কল, সাথে 2টি মেসেজ অপরিচিত নাম্বার থেকে। নীরু প্লিজ প্লিজ পিক আপ দ্য ফোন। নিচে দেখি আরও একটা মেসেজ। নীরু এমি শুভ্র, টমি মেক ওয়েলে গেল, এমি টমাকে। মেসেজগুলো দেখে হেসে দিলাম। মনে মনে বললাম দেখ কেমন লাগে। কিন্তু এমি টমাকে, এর মানে কি? ও কি বুঝাতে চেয়েছে এর মানে? তাহলে কি ভালোবাসে শুভ্র আমাকে? কেন জানি না বিষয়টা মনে হতে আমি খুশি হয়ে গেলাম। বিছানা ছেড়ে চটপট উঠে ফ্রেশ হয়ে এসে ফোন হাতে নিয়ে শুভ্র নাম্বারে ফোন দিলাম। খুব তাড়াতাড়ি শুভ্র ফোনটা ধরল। হ্যালো নীরু, আই এম সো সরি। আসলে কি বলতো, কাল আমি খুব ব্যস্ত ছিলাম। শুভ্র কথার মধ্যে আমি ওকে থামিয়ে দিয়ে বললাম, হয়েছে, এত কৈফিয়ত চাইনি। দ্বিতীয়বার যেন এমনটা না হয়। ব্যস্ত থাকলেও একটা ছোট্ট মেসেজ কর, ঠিক আছে? শুভ্র হাসতে হাসতে বলল, ঠিক আছে। আমি বিছানা গোছাতে গোছাতে কানে ফোন নিয়ে বললাম, ওইটা কার নাম্বার ছিল? শুভ্র অপরাধী স্বরে বলল, আকাশের, আমার রুমমেট। আমি বিছানা ছেড়ে ঝাড়ুটা খাটের নিচে রাখতে রাখতে একটু রাগ দেখিয়ে বললাম, আমার নাম্বার অন্যকে দেওয়ার সাহস তোমাকে কে দিয়েছে? ও আরেকটু নিচু স্বরে আফসোসের স্বরে বলল, আসলে রাত 12টায় রুমে এসে তোমার ফোন মেসেজ পেয়ে তোমাকে ফোন দিতে গিয়ে দেখি ব্যালেন্স নেই ফোনে। তাই বাধ্য হয়ে ওর নাম্বার থেকে ফোন দিয়েছি। সরি, এমন আর হবে না। আমি কথা বলতে বলতে বেলকুনিতে এসে দাঁড়িয়েছি। শুভ্রকে খুব বলতে ইচ্ছে করছে, এমি টমাকে। এর মানেটা আসলে কি? তবে লজ্জা, দ্বিধায় কিছু বলতে পারলাম না। তাকে বিদায় জানিয়ে ফোনটা কেটে দিলাম। দেখতে দেখতে 8 দিন হয়ে গেছে। আরাফ ভাইয়ার সাথে এই 8 দিনে একদিনও কথা হয়নি। উনি ফোন করেননি। খালামুনি 2 দিন ফোন দিয়েছিল। অনুভূতি যেখানে শূন্যের কোঠায়, সেখানে অজুহাতের অভাব নেই। আমার অবস্থা ঠিক তাই, উনি তো ফোন দেয়নি। তাহলে আমি কি করব? এমন উদ্ভুত অজুহাত দেখিয়ে নিজেকে ভালো প্রমাণ করার বৃথা চেষ্টা আমি করছি। বুঝতেও পারছি ভুল, তবে না বুঝার ভান করছি। এই দিকে শুভ্রর সাথে রোজ কথা হচ্ছে। দেখা করার প্ল্যান ও অলরেডি আমরা করে ফেলেছি। দুজনেই কালো ড্রেস পরে দেখা করব পদ্মার পাড়ে। আজ খুব সকাল সকাল ঘুম থেকে উঠে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। উদ্দেশ্য ভার্সিটি থেকে রাইয়াকে সঙ্গে নিয়ে শপিং এ যাব। পরশু আমি আর শুভ্র দেখা করব। তাই ওর জন্য কিছু উপহার নিতে যাব।
ভার্সিটির দরজায় দাঁড়িয়ে প্রায় 20 মিনিট ধরে দাঁড়িয়ে আছি। এখনো রাইয়ার আসার নাম গন্ধ নেই। 5 মিনিট বলে 20 মিনিট অলরেডি শেষ, তবুও ফাজিলের দেখা নেই। বিরক্ত হয়ে ঘন ঘন ঘড়ির দিকে একবার দেখছি তো একবার রাস্তার দিকে দেখছি। ফোন দেওয়ার জন্য ফোনটা ব্যাগ থেকে বের করব, ঠিক ওই সময় পাশে থেকে একজন ডেকে উঠল, নিরুপমা। ডাকটা কানে আসতেই আমি ভ্রু কুঁচকে পাশে ফিরে দেখে ভূত দেখার মতো চমকে গেলাম। আমার সামনে আরাফ ভাইয়া দাঁড়িয়ে। ওনাকে এই সময় এই জায়গায় দেখব কখনো কল্পনা করতে পারিনি। আমাকে আশ্চর্যভাবে তাকিয়ে থাকতে দেখে উনি বললেন, ভিসার কিছু কাজে এসেছিলাম কাল, এখনই চলে যাব। নীরব বলল, তুমি ভার্সিটিতে, তাই ভাবলাম তোমার সাথে একবার দেখা করে যাই। এখন তোমাকে দেখে মনে হচ্ছে না বলে আসা ঠিক হয়নি। উনার কথায় আমি সৌজন্য বোধ হেসে মাথা নিচু করে বললাম, না না ভাইয়া, এমন নয়। আপনাকে এভাবে এখানে দেখতে পাবো আশা করিনি, তাই একটু বেশিই অবাক হয়েছি। এরপর উনার দিকে তাকিয়ে বললাম, চলে যাবেন কেন? বাসায় চলেন, আম্মু জানলে কষ্ট পাবে। উনি আমার কথা শুনে মুস্কি হাসি দিয়ে চোখ থেকে সানগ্লাস খুলতে খুলতে বলল, আর তুমি? উনার কথায় আমি চুপ হয়ে গেলাম। কিছু বলার ভাষা খুঁজে পেলাম না। উনি আমার নীরবতা দেখে তাচ্ছিল্যতার সহিত হাসল। আমার চোখের দিকে তাকিয়ে বলল, মজা করছিলাম, আমার আগমনে কে খুশি হয়, কে বিরক্ত হয় এই তুচ্ছ বিষয়টা বোঝার ক্ষমতা আমার আছে। উনার তাচ্ছিল্য ভরা কথাটা আমার বুকে গিয়ে বিঁধল। হঠাৎ কেন জানি নিজেকে অপরাধী মনে হতে লাগল। বিবেকের কাছে কেন জানি না মুখ থুবড়ে পড়লাম। উনাকে কি বলবো সেই ভাষাগুলো ও হারিয়ে ফেললাম। এই ভাবনার মাঝে রাইয়া এসে হাজির হলো সামনে। রিকশা থামিয়ে রিকশাওয়ালাকে ভাড়া দিয়ে দৌড়ে এল আমার কাছে। এরপর অপরাধী ফেস করে বলল, সরি 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 রে নিরু, রাস্তায় বহুত জ্যাম বুঝছস, তাই আসতে লেট হইল। তুই প্লিজ রাগ করিস না। ও এভাবে একনাগারে কথা বলে যাচ্ছে। আমি ওকে এত বুঝাতে চাইছি যে সামনে আরাফ ভাইয়া আছে। থামো লেট লতিফ, থামো। ও বকেই যাচ্ছে। আর আরাফ ভাইয়া প্যান্টের পকেটে 2 হাত গুজে রাস্তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। আবার আমাদের একটু দেখছে। সুযোগ বুঝে রাইয়াকে আমি চোখ ইশারা করলাম। বোঝালাম যে, দেখ লেট লতিফ, এখানে আরেক জন আছে, থামো এবার। আমার চোখ ইশারায় ও কিছু বুঝে পিছনে ঘুরে আরাফ ভাইয়ার দিকে তাকালো। আরাফ ভাইয়াও ওকে দেখে সৌজন্য বোধ হাসি হাসল। রাইয়া এইবার আমার দিকে তাকিয়ে কনফিউজড চেহারা নিয়ে আরাফ ভাইয়াকে সালাম দিয়ে আমার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। আমি কিছু বলতে যাব, ঠিক তখনই এই লেট লতিফটা আরাফ ভাইয়ার দিকে আঙুল তুলে আমাকে ইশারা করে বলল, শুভ্র ভাইয়া রাইট। রাইয়ার মুখে এমন বিভৎস কথা শুনে আমার মাথা ঘুরে গেল। মনে হলো শয়তানটাকে দুটো লাথি দিই। এত কথা বলতে কে বলেছে ওকে? আমার থেকে শুনতে পারল না। রাগে দুঃখে ওর গলা চেপে ধরতে ইচ্ছে করল। তবুও নিজেকে সামলিয়ে মুখে হাসি নিয়ে আরাফ ভাইয়াকে বললাম, আরাফ ভাইয়া, ও আমার বান্ধবী রাইয়া। আর রাইয়ার দিকে তাকিয়ে বললাম, আরাফ ভাইয়া। রাইয়া আমার কথায় চোখ বড় বড় করে আমার দিকে তাকালো। ভুল জায়গায় ভুল কথা বলায় নির্ঘাত ওকে পিটাবো আমি এমন ভাব নিয়ে ঢোক গিলে মিথ্যে হাসি হাসি মুখ নিয়ে আরাফ ভাইয়াকে বলল, ওহ সরি ভাইয়া, চিনতে পারিনি। আসলে প্রথম দেখলাম তো তাই।
ওর কথায় উনি পুনরায় চোখে সানগ্লাস পরতে পরতে বলল, কোনো সমস্যা নেই, এত প্যানিক হওয়ার ও কিছু নেই। রাইয়াকে কথাগুলো বলে এবার উনি আমার দিকে তাকালেন। আমাকে উদ্দেশ্য করে রাশ ভারী স্বরে বললেন, ঠিক আছে, থাকো নিরুপমা, আমি এবার যাই। তোমারা মনে হয় কোথাও যাবে? আমি আসাতে তোমাদের লেট হয়ে গেল মনে হয়। সরি। এই বলে উনি বাইকে উঠতে লাগলেন। উনি যে বাইক নিয়ে এসেছেন এই বিষয়টা এতক্ষণে আমার নজরে পড়ল। আমি বিস্মিত চোখে ওনার দিকে চেয়ে বললাম, প্লিজ এভাবে যাবেন না, আম্মু জানলে খুব কষ্ট পাবে, সাথে আমাকে বকাও দিবে। চলেন আমাদের বাসায়। আমার কথার সাথে রাইয়া ও তাল মিলিয়ে বলল, হ্যাঁ ভাইয়া, ওর সাথে আপনি বাসায় যান, আমাদের কাজ কাল আমরা করে নিব, আপনি ওর সাথে যান। রাইয়ার কথায় আরাফ ভাইয়া মুস্কি হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে বলল, তোমার সাথে গেলে তোমাকে আমার বাইকে উঠতে হবে? এতে তোমার অস্বস্তি হবে না তো? ওনার কথায় আমি মাথা নিচু করে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইলাম। রাইয়াও আমার দিকে তাকিয়ে আছে। আরাফ ভাইয়া আমার থেকে কোনো উত্তর না পেয়ে বাইকে চাবি ঢুকিয়ে গাড়ি অন করে দিয়ে বলল, তোমরা যেখানে যাচ্ছ যাও, সমস্যা নেই, আমি খালাকে ফোন করে জানিয়ে দিব, উনি তোমাকে বকা দিবে না ইনশাআল্লাহ। ওনার এই কথা শুনে আমি বিস্ফোরিত চোখে ওনার দিকে তাকালাম। উনি কি চলে যাচ্ছে? তারপর রাইয়ার দিকে তাকিয়ে ধীর স্বরে বললাম, রাইয়া তুই চলে যা, কাল দেখা হবে। কথাটা বলে আমি গুটি গুটি পায়ে বাইকের কাছে এগিয়ে গেলাম। ব্যাগটা সামনে নিয়ে খুব সাবধানে বাইকের পিছনে বসে পড়লাম। আমাকে বসতে দেখে রাইয়া আমাদের বিদায় জানিয়ে চলে গেল। আমি চুপচাপ ওনার পাশে বসে আছি, একদম সোজা হয়ে বসে আছি। ওনার পিঠে আমার ডান বাহুটা ছুঁই ছুঁই অবস্থায় আছে। আমার অনিচ্ছা সত্ত্বেও কখনো একটু একটু ছুঁয়েও দিচ্ছে। আমার যেন ওইটুকুতেই জীবন যায় যায় অবস্থা। শরীরে যেন বিদ্যুৎ চমকাচ্ছে এমন অনুভূতি। 5 মিনিট থাকলে আমি মনে জমে যাব ঠিক এমন অনুভূতি হচ্ছে আমার। আমাকে অবাক করে দিয়ে হঠাৎ আরাফ ভাইয়া বলল, কাঁধে হাত রাখতে সমস্যা? উনার কথায় ঢোক গিলে আলতো করে স্পর্শ করলাম উনার কাঁধ। কিন্তু বিষয়টা মনে হয় উনার পছন্দ হলো না। একটু রেগে গিয়েই বলল, ভালোভাবে ধরো নিরুপমা, কোনো বিপদ ঘটানোর ইচ্ছে আমার একদম নেই। ওনার এভাবে রাগ করে কথা বলাতে কেন জানি না কষ্ট পেলাম। মন খারাপ করে ওনাকে শক্ত করে ধরলাম। ফোঁস করে নিঃশ্বাস ফেলে গাড়ি টান দিল আরাফ ভাইয়া। সামনের আয়নাতে দেখতে পেলাম উনার গম্ভীর মুখের ছবি। বুকের মধ্যে হঠাৎই ভয় জমে বসল। তখন রাইয়া যে উনাকে শুভ্র বলল, বিষয়টা ঠিক কিভাবে উনি নিয়েছেন এখনো তো বুঝতে পারলাম না। ভয়ে বুকটা ধক করে উঠল। বিষয়টা যদি পরিবারের লোকজনকে বলে তবে? ভাবতেই গায়ে কাটা দিয়ে উঠল আমার। চলতি পথে হঠাৎ ব্রেক কষল উনি। আমি ভারসাম্য হারিয়ে চোখ বড় বড় করে ঝাপটে ধরলাম তাকে। মুখ থুবড়ে পড়ল ওনার পিঠে। হঠাৎ এমন হওয়াতে প্রচণ্ড লজ্জা পেলাম আমি। বুঝতে পারলাম উনি ও অনুভব করলেন সবটা। তবে উনার চোখে মুখে কোনো ভাবান্তর দেখলাম না। উনি আমাকে নামতে বললেন। আমি নেমে গেলে উনিও নেমে গেলেন। আমি উনার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালাম। উনি আমাকে পাত্তা না দিয়ে সামনে একটা বড় কনফেকশনারিতে ঢুকে পড়লেন। আমি চুপচাপ উনার বাইকের পাশে দাঁড়িয়ে রইলাম। 10 মিনিট পর উনি অনেকগুলো ব্যাগ এনে আমার হাতে ধরিয়ে দিয়ে গাড়িতে উঠলেন। আমি ব্যাগগুলোর ভিতরে উকি দিয়ে বুঝলাম
মিষ্টি, দই, ফলমূল, আরও অনেক কিছু আছে ভিতরে। উনি এবার আমার হাত থেকে ব্যাগগুলো নিয়ে বাইকের ব্যাগ রাখা হুকে ঢুকিয়ে আমাকে মাথা নেড়ে ইশারা করল বাইকে ওঠার। আমি চুপচাপ বাইকের পিছনে বসে উনার কাঁধে হাত রাখলাম। আরাফ ভাইয়া বাসায় এসেছে 30 মিনিট পেরিয়ে গেছে। আমি ওনাকে বসার ঘরে বসিয়ে রুমে চলে এসেছি। এসেই গোসল দিয়ে ফ্রেশ হয়ে বাহিরে এলাম। আব্বু আর ভাইয়া আরাফ ভাইয়ার সাথে গল্প করছে। ওদের দিকে এক নজর তাকিয়ে আমি রান্নাঘরের দিকে গেলাম আম্মুর কাছে। আম্মুর খুশি দেখে মনে হচ্ছে ঈদের চাঁদ বাসায় এসেছে। কি কি আইটেম রান্না করবে তার ব্যবস্থা করছে। আমাকে দেখে স্বস্তির নিঃশ্বাস নিয়ে বললেন, তুই এসেছিস? ভালো হয়েছে। তাড়াতাড়ি চাটা পেয়ালাতে ঢেলে নে তো। আর ওই দেখ নাস্তা রেডি, এগুলো একটু দিয়ে আয় মা। আমি বাধ্য মেয়ের মতো আম্মুর কথা মতো সব করে নাস্তা নিয়ে গেলাম। টেবিলের উপর নাস্তা রেখে কাপে কাপে চা ঢেলে প্রথমে আব্বুকে একটা কাপ দিলাম। দ্বিতীয় কাপটা আরাফ ভাইয়াকে দিতে গিয়ে হলো এক বিপত্তি। আমি ওনাকে কাপ দিতে গিয়ে উনি কাপ ঠিকমতো ধরতে না পেতেই আমি কাপ ছেড়ে দিয়েছি, আর সঙ্গে সঙ্গে কাপ ওনার হাঁটুর উপর পড়ে ওনার পুরো গায়ে গরম চা ছিটকে পড়ল। হঠাৎ এমন হওয়াতে আমি জোরে চিৎকার দিয়ে উঠলাম। আমার চিৎকারে আম্মু রান্নাঘর থেকে ছুটে এলো। ভাইয়া দৌড়ে আইস বক্স আইতে গেল। আম্মু তেড়ে এলো আমার উপর, রাগ দেখিয়ে বলল, একটা কাজ ঠিকমতো করা যায় না? কি অবস্থা হলো ছেলেটার? আম্মুর বকা পাশাপাশি এই ভুলের জন্য আমার কান্না চলে এসেছে, চোখে থেকে শুধু ঝরে পড়া বাকি। এবার আম্মু খেকিয়ে বলে উঠল, হাঁ করে দেখছিস কি? যা তোর রুমে নিয়ে যা, ছেলেটাকে আইচ দিয়ে দে পোড়া জায়গায়। প্রথমে কাপড় পাল্টাতে দে। আম্মু এবার ভাইয়ার দিকে তাকিয়ে বলল, আইস বক্সটা নিরুকে দিয়ে তোর এক সেট কাপড় নিয়ে আয় আরাফের জন্য। আম্মুর কথা শুনে ভাইয়া আইস বক্স আমার হাতে দিয়ে চলে গেলেন। আমি কান্না ভেজা স্বরে আরাফ ভাইয়াকে বললাম, চলেন। আমার কথায় আরাফ ভাইয়া এসেছে ঠিকই, তবে আমাকে কিছু করতে দেয়নি। আইস বক্স কাপড় চোপড় নিয়ে উনি বাথরুমে চলে গেছেন। যাওয়ার সময় আমি মাথা নিচু করে লজ্জা গিলে আম্মুর ভয়ে যখন বলেছিলাম, আপনি চাইলে আমি রাজি, শার্টটা খুলুন। আমার কথায় উনি আমার দেওয়া কাপড়গুলো বুকে চেপে কাচুমাচু হয়ে বললেন, সরি, আমার লজ্জা করে। উনার কথায় আমি বিস্ফোরিত চোখে তাকাতেই উনি ভিতরে চলে গেলেন। উনি এখনো বের হয়নি। এর মধ্যে ভাইয়া আমার হাতে বার্না মলম ধরিয়ে দিয়ে চলে গেছে। উনি বের হলে লাগিয়ে দিতে হবে। আমার ভাবনার মধ্যে খট করে দরজা খুললেন উনি। তাকিয়ে দেখি ভাইয়ার ট্রাউজার পরে খালি গায়ে গলায় টাওয়েল ঝুটিয়ে বের হয়ে আসলেন। ভেজা শরীরে খালি গায়ে উনার দিকে একবার তাকিয়ে দম আটকে গেল আমার। লজ্জায় মূর্ছা যায় যায় অবস্থা আমার। আর চোখে আবার তাকালাম উনার দিকে, ভেজা চুলগুলো দিয়ে টপ টপ করে পানি পড়ছে। এই অবস্থায় উনাকে প্রচণ্ড আকর্ষণীয় এবং সুন্দর লাগছে। উনাকে দেখে আমার মন বলল, এমন সুদর্শন পুরুষ আমি এই জীবনে দেখিনি। তবে এভাবে খালি গায়ে থাকায় আমি খুবই লজ্জা পাচ্ছি। মনটা চাইছে এক ছুটে রুম থেকে পালিয়ে যাই। আচ্ছা, আমি যখন বললাম শার্ট খুলতে, খুব তো বলল আমার লজ্জা করে। কিন্তু এখন উনার মুখে তো লজ্জার ছিটে ফোঁটাও দেখতে পারছি না। উনি ভেজা চুলগুলো টাওয়াল দিয়ে মুছতে মুছতে আমার দিকে তাকিয়ে দুষ্টু হাসি দিয়ে বলল, আপনি চাইলে আমি রাজি, শার্ট খুলুন। সিরিয়াসলি নিরুপমা? আমাকে শার্ট ছাড়া দেখে তুমি টমেটো হয়ে গেছ। তখন যদি ছুতে হতো নির্ঘাত তুমি ফিট হয়ে পড়ে থাকতে। এই বলে শব্দ করে হেসে উঠলেন। আমি ওনার হাসির দিকে চেয়ে দেখলাম। আসলেই মানুষটা সুদর্শন।
মেয়েদের ঘায়েল করার সমস্ত গুণ উনার মধ্যে বিদ্যমান। এবার উনি বিছানায় থেকে ভাইয়ারটি শার্টটা নিয়ে পড়তে যাবে। তখন আমি কাঁপা কাঁপা গলায় বললাম, আম্মু মলমটা লাগিয়ে নিতে বলেছে। উনিটি শার্ট পরা বন্ধ করে আমার দিকে তাকিয়ে মোহময় স্বরে বললেন, লাগিয়ে দিবে। হঠাৎ উনার মুখে এমন মোহময় স্বরে লাগিয়ে দিবে শুনে আমি শেষ। আমার হাত পা ঠান্ডা হয়ে এসেছে। কথাটা গলায় দলা পেকে আটকে গেছে মনে হয়। এবার আমার হাত পা কাঁপা কাঁপি শুরু করে দিয়েছে। মনে মনে বললাম, সত্যি কি লাগিয়ে দিতে হবে নাকি? হায় হায় আমি শেষ। চোখ তুলে উনার দিকে তাকিয়ে দেখি উনি এক পা করে আমার দিকে এগিয়ে আসছে। উনার এভাবে আসাতে আমি নিজের অজান্তেই আমি এক পা করে পিছিয়ে যাচ্ছি। যখন বুঝলাম আর পিছু ফেরার রাস্তা নেই, রুমের শেষ সীমানায় আটকে আছি, উনি আমার সামনে ততক্ষণে উপস্থিত। আমি উনার দিকে ভীত চোখে তাকালাম। উনি এখনও আমার দিকে মোহময় দৃষ্টিতে চেয়ে আছে। হঠাৎ উনি আমার হাতটা ধরলেন। আমি মাথা নিচু করে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইলাম। উনি একটু একটু করে আমার হাত তুলে উনার বুকের বাম পাশে রাখলেন। ওনার হৃদস্পন্দন আমার হাতে অনুভব হতেই আমি চোখ তুলে উনার দিকে তাকালাম। উনি এখনও আমার দিকে মোহময় দৃষ্টিতে তাকিয়ে বলল, শরীর পুড়িয়ে ঝাঁঝরা করে ফেললেও আমি অভিযোগ করব না প্রিয়। তবে হৃদয়টাতে একটু আঘাত সহ্য করার ক্ষমতা বুঝি আমার নেই। তুমি হৃদয়টা পুড়িয়ে দিও না প্লিজ। রাজশাহী নিউমার্কেটের সামনে রিকশা দাঁড় করালাম। তাকিয়ে দেখি রাইয়া আজ আমার আগে এসে হাজির। রিকশা থেকে নেমে ভাড়া মিটিয়ে ওর সামনে এসে বললাম, চল তাড়াতাড়ি, আম্মু 1 ঘন্টার মধ্যে বাসায় যেতে বলেছে। আমরা দুজন একসাথে শপিং মলের দিকে পা বাড়ালাম। রাইয়া হাঁটতে হাঁটতে বলল, নীরু আরাফ ভাইয়া আছে না চলে গেছে? আমি হাঁটতে হাঁটতেই জবাব দিলাম, হুম চলে গেছে। রাইয়া আমার দিকে তাকিয়ে একটু থেমে বলল, নীরু এত সুন্দর একটা হবু হাফ প্যান্ট রেখে তুই কোথাকার কোনো শুভ্র ছেঁড়া প্যান্টের পিছনে পড়ে আছিস? ওর কথা শুনে আমার চোখ বড় বড় হয়ে গেল। হুট করে এমন অদ্ভুত প্রশ্ন ও করবে ভাবতেও পারিনি। আমি রেগে গিয়ে বললাম, ওই ছেমরি, কি বলিস? শুভ্র সাথে তুই আরাফ ভাইয়াকে তুলনা করছিস? শুভ্র আমার বন্ধু, আর আরাফ ভাইয়া আমার। কথাটা মুখে আনলাম ঠিকই, কিন্তু কেন জানি না বলতে পারলাম না। আমার কথায় রাইয়া মুখ ভেঙচি দিয়ে ব্যঙ্গ করে বলল, ওহো আমি বুঝি না তাই না? কোনোটা বন্ধুত্ব কোনোটা প্রেম। তুই যে সারাক্ষণ শুভ্র শুভ্র করস তার 1 ভাগ কখনো আরাফ ভাইয়ার নাম মুখে নিছস। এই যে শুভ্র জন্য উপহার কিনতে এসেছিস, আরাফ ভাইয়াকে কিছু দিয়েছিস? ওর কথায় মাথা নিচু করে হাঁটতে লাগলাম। জবাব দেওয়ার ভাষা নেই আমার। ও তো ঠিকই বলছে, আমি তো আরাফ ভাইয়ার কথা এতটাও ভাবি না। কালকে মানুষটা আমার জন্য ব্যথা পেল, তারপর বিকেলে চলে গেল। একবার কি খোঁজ নেওয়ার উচিত ছিল না? কেমন আছে মানুষটা? আমি কি একবারও তা ভেবেছি? আমি তো উনি চলে যাওয়ার সাথে সাথে শুভ্রকে ফোন দিয়ে সরি বলেছি, সারাদিন ফোন দিতে পারিনি বলে। নিজের প্রতি কেন জানি রাগ লাগছে। শুভ্রকে নিয়ে আমার মাতামাতি মনে হয় সবসময় একটু বেশি। নয়তো সেদিন ভাইয়াও বলতো না আমি ওকে ভালোবাসি নাকি? আর আজ রাইয়া পর্যন্ত ওই একই কথা বলছে। কিন্তু আমি বা কি করতে পারি? শুভ্র প্রতি অজানা এক টান ফিল হয় আমার। ওর কথা মনে হলে অজান্তেই চোখ ভিজে ওঠে। এই 12 বছরে ওকে ভাবতে ভাবতে আমি ক্লান্ত হয়ে গেছি বহুবার। কতদিন রোজ রাতে একই স্বপ্ন দেখতাম। স্বপ্নের দৃশ্যগুলো ছিল সাদা কালো।
আমি এক ভাঙা বাড়ির সামনে পুরনো ইটের স্তূপে বসে আছি। হঠাৎ তাকিয়ে দেখি বাড়ির ভেতরে কাল শার্ট পরা এক ছেলে দাঁড়িয়ে আছে। আমি বুঝতে পারতাম ওইটা শুভ্র। ওর মুখটা দেখতে পেতাম না। ওকে দেখার জন্য আমি ছুটে যেতাম, কিন্তু রাস্তা এতটাই লম্বা হতো যে ওকে কখনো ছুঁতে পারতাম না। মাথা ব্যথায় পাগল পাগল লাগত নিজেকে। মাথার চুল টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করত। বারবার নিজেকে বলতাম, কেন ওর জন্য আমার এই অনুভূতি, কেন ওর জন্য আমার এই পাগলামো? আমি তো ওকে সেই ছোটবেলায় হারিয়ে ফেলেছি। ও আমাকে মনে রেখেছে কিনা তার কোনো গ্যারেন্টি নেই। তবুও ওকে আমার অবচেতন মন খুঁজে বেড়াত। নিজের মনকে বহুবার বুঝিয়েছি এটা ঠিক নয়। একটা মরীচিকার পিছনে ছুটে কি লাভ? তবুও দিন শেষে শুভ্র আমার মন ও মস্তিষ্কে বিরাজ করত। এইচএসসি পরীক্ষার পর বাধ্য হয়ে বাবা মাকে না জানিয়ে ভাইয়ার সাহায্যে একজন সাইকোলজিস্টের কাছে গিয়েছিলাম। উনি সবটা শুনে বলেছিলেন, তুমি একজন ইন্ট্রোভার্ট স্বভাবের মেয়ে। সবার সাথে হুট করে মিশতে বা হুট করে নিজের মনের কথা বা নিজের সিদ্ধান্তগুলো প্রকাশ করতে পারো না। কিন্তু শুভ্রর সাথে তুমি এক্সট্রোভার্ট। ওর কাছে তুমি নিজেকে মেলে ধরতে পারতে। হঠাৎ যখন সে হারিয়ে গেল, তুমি পুরোপুরি একা হয়ে গেলে। তোমার আশেপাশে যতই কেউ থাকুক না কেন, মানসিকভাবে তুমি খুব ভেঙে পড়েছিলে। সময় চলতে থাকলো, তুমি বড় হতে থাকলে, তোমার অনুভূতিগুলো বাড়তে থাকলো। মুভিতে নাটকে গল্পে পড়তে লাগলে যারা তোমার মতো বন্ধু হারিয়ে ফেলে, তারা আবার তাদের ফিরে পায়। তাদের জীবনে ভালোবাসার সৃষ্টি করে। তুমি সেই ভাবনাতে নিজে ভাসিয়ে দিল। মন মস্তিষ্কে তাকে সংরক্ষণ করে রাখলে তাকে ফিরে পাবার আশায়। তুমি ভুল করেছ মা। বাস্তব আর কল্পনা দুটো দুই রকম। বাস্তবতা সৃষ্টিকর্তার সৃষ্টি আর কল্পনা মানুষের সৃষ্টি। কল্পনা, ভাবনা এগুলো অযৌক্তিক, ভিত্তিহীন, মিথ্যে বা বানোয়াট। এগুলো আকরে বাঁচা যায় না এবং বাঁচতে নেই। দায়ের কথায় আমি একমত ছিলাম। নতদৃষ্টি দিয়ে মেঝেতে চেয়েছিলাম। দুচোখ গলে নোনা পানির ধারা বয়ে চলছিল। ডাক্তার তারপর ভাইয়ার দিকে তাকিয়ে বলেছিল, ভাগ্যিস তাড়াতাড়ি এনেছেন। ওনার সিজোফ্রেনিয়া হওয়ার সম্ভাবনাও ছিল। একবার এমন কিছু হয়ে গেলে ওনাকে নিয়ে বিপদে পড়ে যেতে হতো। তারপর আমার দিকে তাকিয়ে নরম স্বরে বলেছিলেন, তুমি আমার মেয়ের বয়সের মা। এই সময়টা হেসে খেলে কাটানোর সময়। আবার দেখতে গেলে সময়টা একটু সেন্সিটিভও। জানি তুমি ইচ্ছে করে এমন করো না। তবে বলি কি, তুমি চেষ্টা কর নিজেকে এর মধ্যে থেকে বের করে আনার। মানুষ চেষ্টা করলে সব সম্ভব। তুমিও পারবে ইনশাআল্লাহ। নিজেকে ভাবনার জগৎ থেকে বের করে আনো। হয় শুভ্রকে ভুলে যাও, নয়তো তাকে খুঁজে বের করো। ডাক্তারের প্রথম কথা, বহু চেষ্টা করেও সফল হয়নি। মেডিসিন, কাউন্সিলিং, মেডিটেশন কোনো কিছুতেই যখন কিছু হয়নি, তখন দ্বিতীয় কথা পালনের জন্য উঠে পড়ে লাগলাম। ভাইয়াও আমাকে সেই দিনের পর থেকে সাহায্য করে। আমার ঘুমের ঔষধের অভ্যাস সেই তখন থেকেই শুরু হয়। তবে আমি যে এটা এখনো কন্টিনিউ করি, এই বিষয়ে ভাইয়া এখনো অজ্ঞাত। আর ডাক্তারের দ্বিতীয় কথা পালন করতে যাচ্ছি কালকে। দেখি কি হয়। আমিও এই কষ্টটা বয়ে বেড়াতে বেড়াতে ক্লান্ত। অনুভব করছি কেউ আমার কানের কাছে নরম সুরে করে ডাকছে, খুব ধীরে, একদম আদুরে কণ্ঠে। আমি বিষয়টা বুঝতে চোখ খোলার চেষ্টা করছি, কিন্তু মনে হচ্ছে কেউ চোখের উপর অনেক ওজন উঠিয়ে দিয়েছে। চোখ খুলতে খুব কষ্ট হচ্ছে আমার। আমি তবুও চেষ্টা করে ধীরে ধীরে চোখ খুললাম। ভ্রু কুঁচকে বুঝতে চেষ্টা করলাম কোথায় এইটা।
আমি তো শপিংয়ে গিয়েছিলাম। ভালো করে এদিক ওদিক তাকিয়ে দেখি এইটা আমার রুম। আমার পাশে আম্মু বসে আছে। একটু দূরে ভাইয়া আর রাইয়া দাঁড়িয়ে আছে। আমি ঢুলুঢুলু চোখে উঠতে চেষ্টা করলাম। মা আমাকে ঝট করে এসে ধরল। মাথাটা আমার প্রচণ্ড ব্যথা করছে। আমি কপালে হাত দিয়ে চোখ মুখ কুঁচকে রাইয়ার দিকে তাকিয়ে বললাম, আমি এখানে? আমি তো তোর সাথে শপিংয়ে গিয়েছিলাম। আমার প্রশ্ন করার সাথে সাথে রাইয়া আমার পাশে এসে নরম সুরে বলল, তুই অজ্ঞান হয়ে গিয়েছিলিস নীরু। আমি ওর কথা শুনে একবার ওর দিকে তো একবার আম্মুর দিকে তাকালাম। ভাইয়া এবার আমার সামনে এসে বলল, ও কিছু নয়। দা বলল শরীর ফুরবল, লো প্রেশার, তাই এমন হয়েছে। এবার ভাইয়া আম্মুকে উদ্দেশ্য করে বলল, ওকে এক গ্লাস দুধ আর ডিম সিদ্ধ করে দাও তো আম্মু। যাও। ভাইয়ার কথায় আম্মুর সাথে সাথে চলে গেল। আমি চুপচাপ শুয়ে পড়লাম। সত্যি আমার শরীর খুব খারাপ লাগছে। ভাইয়া আমার দিকে একবার তাকিয়ে পরে রাইয়ার দিকে তাকিয়ে বলল, চলো রাইয়া, আমরা বাহিরে যাই। ওকে একটু রেস্ট নিতে দেই। ভাইয়ার কথায় রাইয়া আমার হাত ধরে বলল, থাক রে, কাল দেখা হবে। আমি চোখের পলক ফেলে সম্মতি দিলাম। রাইয়া আর ভাইয়া একসাথে বাহিরে চলে গেল। সন্ধ্যার পর শরীরটা স্বাভাবিক লাগছে আমার। রান্নাঘর থেকে কফি বানিয়ে এক কাপ কফি নিয়ে ছাদে চলে গেলাম। আম্মু ছাদেই ছিল। ফুল গাছগুলোতে পানি দিচ্ছে। আমাকে দেখে বলল, এখন কেমন লাগছে নীরু? আমি কফিতে এক চুমুক দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে বললাম, আলহামদুলিল্লাহ। আম্মু ছাদ থেকে চলে যাওয়ার উদ্দেশ্যে যেতে যেতে বলল, আসার সময় ছাদের দরজা লেগে দিস মা। আমি ছোট করে হুমম বললাম। আম্মু চলে গেলে আমি শুভ্রকে ফোন করলাম। ফোন রিং হয়ে হয়ে থেমে গেল। একটা বিষয় খুব বুঝতে পারি, শুভ্র অনেক ব্যস্ত থাকে। ফোন দিল সময় নিয়ে রিসিভ করে। নিজে থেকে খুব কম ফোন দেয়। না দেয় বললেই চলে। এই 15 দিন কথা বলায় মাত্র 2 দিন ও নিজে থেকে ফোন দিয়েছে। এসব ভাবতে ভাবতে আবার ফোন দিলাম। এবার রিসিভ করল, ব্যস্ত ভঙ্গিতে বলল, কি খবর নীরু? কেমন আছো? আমি এক চুমুক কফি খেয়ে শান্ত স্বরে বললাম, একটু শরীর খারাপ করেছিল। এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আমার কথায় শুভ্র বিস্মিত স্বরে বলল, কি হয়েছে নীরু? তুমি কি অসুস্থ? ওর প্রশ্ন শুনে আমি মুচকি হাসলাম। তারপর ছাদের পাশে দোলনাতে বসে বললাম, একটু। সকালে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। আমার কথা শুনে শুভ্র অস্থিরতার স্বরে বলল, কি বল? ডাক্তারের কাছে গিয়েছিল? ওর এইভাবে বলাতে আমি হেসে দিলাম। হেসে বললাম, রিল্যাক্স, আমি এখন সুস্থ আছি। তুমি বলো কাল আসছো তো? আমার কথা শুনে ও জোরে একটা নিঃশ্বাস ফেলে বলল, অবশ্যই এবং ইনশাআল্লাহ। শুভ্র আসছে শুনে আমার মুখে আবার হাসি ফুটে গেল। আমি মুচকি হাসি দিয়ে দুষ্টুমির ছলে বললাম, আমার জন্য তুমি কি আনবে? শুভ্র কোনো ভনিতা ছাড়াই বলল, একটা সাদা রঙের ওড়না। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, সাদা কেন? সাদা রং কি তোমার প্রিয়? এইবার শুভ্র একদম স্বাভাবিক স্বরে বলল, না, কালো রং আমার খুব প্রিয়। আচ্ছা নীরু, কাল দেখা হচ্ছে। এখন আমি বাহিরে আছি, মেসে গিয়ে ফোন দিব। আমি ছোট্ট করে রিমম বলে ফোনটা কেটে দিলাম। সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে নাস্তা সেরে কালো রঙের একটা চুড়িদার পরলাম।
যেহেতু আম্মুর সামনে বোরখা পরে বেরুতে হবে তাই কোনো সাজগোজ করলাম না। ভাইয়াকে অবশ্য কাল বলে রেখেছি আজ সকাল 10টায় শুভ্র আসবে। আমরা দেখা করতে যাব পদ্মার পাড়ে। আমি নিউ মার্কেটের সামনে দাঁড়িয়ে আছি। উদ্দেশ্য রায়াকে নিয়ে মলে ঢুকে একটা গিফট নিয়ে পদ্মার পাড়ে রওনা দেওয়া। এই জন্য আমি একটু তাড়াতাড়ি বেরিয়েছি। আমার ভাবনার মাঝে রায়া চলে আসলো। দুজনে মলে ঢুকে সবকিছু দেখে একটা দামি ব্র্যান্ডের ঘড়ি নিলাম, সাথে একটা পারফিউম। তারপর আমি শপিং মলের ওয়াশরুমে গিয়ে বোরখা খুলে ব্যাগে ঢুকিয়ে নিলাম। চুলগুলো রায়াকে বলে বেনি করে নিলাম। তারপর মুখে ডেইলি ক্রিম আর হালকা ফেস পাউডার লাগিয়ে চোখে মোটা করে কাজল দিলাম, ঠোঁটে লিপ বাম দিলাম। এরপর ফতাফত ওড়না ঠিক করে বেরিয়ে পড়লাম। গন্তব্য পদ্মার পার। রাস্তায় রাইয়া বলল শুভ্রকে ফোন দিতে। আমি ফোন বের করে শুভ্রকে ফোন দিলাম। শুভ্র ফোন রিসিভ করল না। আমি আবার ফোন দিলাম, না, রিসিভ করল না। আমি ভাবলাম হয়তো গাড়িতে আছে, শুনতে পাচ্ছে না, তাই আর ফোন দিলাম না। পদ্মার পাড়ে আমি আর রাইয়া বসে আছি, আধা ঘন্টা পেরিয়ে গেছে। এসে থেকে শুভ্রকে অসংখ্যবার ফোন দিয়ে যাচ্ছি, ও রিসিভ করছে না। এইদিকে টেনশনে আমার মুখ নাক ঘেমে একাকার। চোখগুলোতেও অনিচ্ছা সত্ত্বেও পানি এসে ভিড় জমিয়েছে। ওদের ঠেলাঠেলিতে টুপ করে এক ফোঁটা গড়িয়ে পড়ল গাল বেয়ে। রাইয়া এতক্ষণ নিশ্চুপ থেকে এবার শান্ত স্বরে বলল, আমার ফোন থেকে একবার ফোন দিয়ে দেখবি? ওর কথায় ঝট করে ওর দিকে তাকালাম আমি। এর মধ্যে আবার আরেক ফোঁটা নোনা পানি গড়িয়ে পড়ল গাল বেয়ে। আমি নিঃশব্দে ওর হাতে ফোনটা দিয়ে দিলাম। রাইয়া খট খট করে নাম্বার টাইপ করে ডায়াল করল। 2 বার রিং হওয়ার পরই শুভ্র ফোনটা ধরল। আমি যেন অবিশ্বাস্য দৃষ্টিতে রাইয়ার দিকে চেয়ে রইলাম। রাইয়া আমার দিকে ফোনটা বাড়িয়ে দিল। আমি ঝট করে ফোনটা হাত থেকে নিয়ে কানে দিয়ে জোরে জোরে বলতে লাগলাম, শুভ্র, শুভ্র, তুমি ফোন ধরছ না কেন? কোথায় তুমি? সেই কখন থেকে বসে আছি আমরা, বলতো। আমার কথার কোনো উত্তর এল না। বিপরীত দিক থেকে আমি লাগাতার হ্যালো হ্যালো বলতে লাগলাম। একসময় রাইয়া ফোনটা কান থেকে কেড়ে নিয়ে বলল, কেটে দিয়েছে। ওর কথা শোনা মাত্র গা ছেড়ে মাটিতে ধপ করে আমি বসে পড়লাম। বীর বীর করে কান্না জড়িত কণ্ঠে বলতে লাগলাম, কেন, কেন, কেন? কেন করলে এমন তুমি শুভ্র? কেন? কথাটা বলে আমি জোরে জোরে কাঁদতে লাগলাম। রাইয়া আমার পাশে বসে আমার মাথায় হাত রাখল। আমি ওর বুকে মুখ গুজে কাঁদতে লাগলাম। দুপুরে জীর্ণছিন্ন মন নিয়ে বাড়ি ফিরলাম। প্রায় 3 ঘন্টা ওইখানে স্তব্ধ হয়ে বসেছিলাম আমরা। 3 ঘন্টা পর চোখ মুছে রাইয়াকে নিয়ে আসতে গিয়ে রাস্তায় ছোট ছোট 2 ভাইবোনকে হাওয়া মিঠাই বিক্রি করতে দেখে তাদের হাতে গিফটটা দিয়ে চলে আসলাম। বাসায় এসে লম্বা শাওয়ার নিলাম। ফ্রেশ হয়ে এসে না খেয়েই রুম অন্ধকার করে শুয়ে পড়লাম। আর ভাবতে লাগলাম কেন শুভ্র এমন করল, কি কারণ আমাকে জানতেই হবে। এই ভেবে শুভ্রকে ফোন দিতে লাগলাম। সারাটা দিন ফোন দিলাম, ধরল না। রাতেও দিলাম, একই কাহিনী। রাত 2টায়, ভোর 5টায়, সকাল 7টায় ফোন দিতেই আছি। আমার মাথা ছিঁড়ে যাচ্ছে ব্যথায়। রাগ জিদে ফোন দিয়ে যাচ্ছি তো দিয়েই যাচ্ছি। বুঝতে পারছি রাগ জেদটা স্বাভাবিক নয়, তবুও মস্তিষ্কের উপর আমার হাত নেই। কেমন যেন পাগল পাগল হয়ে গেলাম। দাঁত দিয়ে নখগুলো সব কেটে ফেললাম। ফোন দিচ্ছি আর পা কাঁপাচ্ছি, ফোন না রিসিভ করলে চুল টেনে ছিঁড়তে চাইছি। এখন মনে হচ্ছে দুনিয়ার সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হলো শুভ্র ফোন রিসিভ করা।
সারাদিনেও যখন শুভ্র ফোন ধরল না, তখন মাথায় শয়তানি বুদ্ধি এল, বাবা তো বাসায়। বাবার নাম্বার তো শুভ্র চেনে না। ওই ফোন দিয়ে ফোন দিল, ও নিশ্চয় চিনবে না, তখন ধরবে। চুপি চুপি ডাইনিং রুমে গেলাম। বাবার ফোন চার্জে দেওয়া আছে। ফোন নিয়ে নিজের রুমে এলাম। তবে দুঃখের বিষয়, শুভ্র বাবার ফোন ও রিসিভ করল না। রাগে কষ্ট পাগলামও বেড়ে গেল। বোকার মতো আব্বুর ফোন থেকে একটা মেসেজ লিখলাম শুভ্রকে। শুভ্র PLZZ কল রিসিভ করো প্লিজ। কানো এমএন করছো? কি হয়েছে প্লিজ বলো। তুমি জো PHN রিসিভ না করো, এমি কিন্তু সুসাইড করব। এরপর আরো 10-12 বার ফোন দিলাম, না, রিসিভ করল না। আমি বিধ্বস্ত মন নিয়ে বাবার ফোন আবার চার্জে দিয়ে রুমে এসে বসে পড়লাম। সঙ্গে সঙ্গে বাবার ফোন বেজে উঠল। আমি দৌড়ে গিয়ে দেখি বাবা ফোন কানে দাঁড়িয়ে আছে। আমি ঘুরে আসতে গিয়ে বাবার গম্ভীর গলা শুনে থমকে দাঁড়ালাম। বাবা রাগী গলায় বলল, নীরু দাঁড়া। আমি মাথা হেলে বাবার মুখ হয়ে দাঁড়িয়ে পড়লাম। বাবা ফোন লাউড স্পিকারে দিল। চলবে।